আল্লাহ তাআলা মানুষকে কখনোই অশুভ শক্তি বা কালো জাদুর আশ্রয় নিতে বলেননি, কিন্তু প্রতিশোধের আগুনে মানুষ যখন হালাল হারামের সীমানা ভুলে যায় তখন সেই পথ শেষ পর্যন্ত ধ্বংসের দিকে নিয়ে যায় তাকে। আজকের গল্পটি এমন এক নির্যাতিত মেয়েকে নিয়ে যে কিনা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে নিষিদ্ধ ভয়ঙ্কর কালো জাদুর পথ বেছে নিয়েছিল। সে হয়ে যায় কাফের, হয়ে ওঠে বিশ্বসেরা দূরদর্শী তান্ত্রিক সাধক। কিন্তু সে বুঝতেই পারে না প্রতিশোধের সেই পথটাকে এমন এক অন্ধকার জাহান্নামের দিকে ঠেলে দেয় যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। কথা বলছিলাম সুজান্না হরর মুভির ব্যাপারে। ইন্দোনেশিয়ার ইতিহাসের অন্যতম আলোড়ন সৃষ্টিকারী হরর থ্রিলার মুভি সুজান্না। এ পর্যন্ত একাধিক মুভি রিলিজ হয়েছে এই নামে, কিন্তু আজকের এই মুভিটা 2025 সালের সুজান্না উইচক্রাফট। একদমই নতুন চাঞ্চল্যকর গল্প দিয়ে নির্মিত এই মুভিটা। তাহলে শেষ পর্যন্ত সুজান্নার জীবনে কি ঘটেছিল, কোন পদ্ধতিতে ইতিহাসের শ্রেষ্ঠ কালো জাদুর বিদ্যা অর্জন করেছিল সুজান্না? তাহলে চলুন শুরু করা যাক ইন্দোনেশীয় মাস্টারপিস হরর থ্রিলার মুভি সুজান্না উইচক্রাফট 2026-এর ঘটনা প্রবাহ। মুভির শুরুতে দেখা যায় জুরাগান বিসমান নামের এক প্রভাবশালী ব্যক্তি লেসাস নামক একজন তান্ত্রিকের বাড়িতে এসেছে। এই লোকটার নামই বিসমান। সে পাশেরই কেরানসেতান গ্রামের বাসিন্দা। বিসমানের উদ্দেশ্য হল তাদের কেরানসেতান গ্রামের চেয়ারম্যান বা প্রধানকে কালো জাদুর মাধ্যমে হত্যা করা। এই উদ্দেশ্য নিয়ে লেসাসের কাছে এসেছে বিসমান। মাত্র কয়েকদিন পরে কেরানসেতান গ্রামে নির্বাচন হবে, আর বিসমান সামনের এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতে জয়ী হয়ে নিজেই গ্রামের নতুন প্রধান বা চেয়ারম্যান হতে চাচ্ছে। তান্ত্রিক লেসাস তাকে বারবার সতর্ক করে জানায় এমন ভয়াবহ কুফরি কাজের পরিণতি কখনোই তেমন ভালো হয় না। মানুষকে হত্যা করার এই পাপের শাস্তি একদিন তাকে পেতেই হবে। সবকিছু বুঝিয়ে বলা হয় কালো জাদুর পরিণাম কখনোই ভালো না, কিন্তু ক্ষমতার লোভে অন্ধ হয়ে যা বিসমান লেসাসের কোনো সতর্কবার্তায় একদমই গুরুত্ব দেয় না। বিসমান জানিয়ে দেয় তার লক্ষ্য পূরণ করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে সে দ্বিধাবোধ করে না। তাহলে এখন কেরানসেতান গ্রামের বর্তমান গ্রাম প্রধানের উপর ব্ল্যাক ম্যাজিক করে দেওয়া হলো, সে মারা যাবে সুনিশ্চিত। এইদিকে দেখা যায় বিসমানের বিশ্বস্ত সহযোগী গোন্ডা বাতেন। সে কিছু শ্রমিকদের মজুরি বুঝিয়ে দিচ্ছিল, কিন্তু শ্রমিকদের হাতে যে মজুরি তুলে দেওয়া হচ্ছে এখন তা ছিল তাদের পাওনা টাকার মাত্র অর্ধেক বা তারও কম অংশ। বাকি টাকা কেটে নেওয়া হচ্ছে তাদের পুরনো ঋণের অজুহাত দিয়ে। এর জন্য এখানের সব শ্রমিক বেশ চিন্তিত, তাদের বেতনের এই অর্ধেক সামান্য পরিমাণ টাকা দিয়ে কোনোভাবেই সংসার চলবে না। এই সময় লাইনে দাঁড়িয়ে আছে দালিমান নামে এক শ্রমিক। তার পারিবারিক অবস্থা আরও খারাপ। তবে বাতেন বলে দালিমানের এই সপ্তাহের মজুরি বিসমান সাহেবের ঋণ পরিশোধের জন্যই কেটে নেওয়া হয়েছে, তাই আজ তাকে 1 টাকাও দেওয়া হবে না। এই কথা শুনে দালিমান তো কাকতি মিনতি করে বলে, বাড়িতে আমার স্ত্রী সন্তান না খেয়ে আছে, অন্তত কিছু টাকা দিন। বিসমান সাহেবের বাকি টাকা আমি ধীরে ধীরে শোধ করে তো দিব। দেখা যায় বাতেন শেষ পর্যন্ত বিরুদ্ধ দালিমানকে কিছু টাকা দিলেও যখন টাকা তুলতে যায় দালিমান, তখন দালিমানের হাতে ধারালো ছুরি ঢুকিয়ে দিয়েছিল বাতেন। যন্ত্রণায় কাতরাতে শুরু করে দালিমান। এদিকে আবার একই সময় গ্রামের বাজারে বিসমানের আরও 2 জন সহযোগী গুন্ডা কাউ এবং লাউ তার প্রকাশ্য আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছিল। একটাই কথা, যেই বিসমানের অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে কথা বলবে তার উপরই নেমে আসতো বিসমানের নির্মম নির্যাতন। এখানে এই লোকটাকে প্রকাশ্যে তার গায়ে আগুন ধরিয়ে দিতে যাচ্ছিল। তাহলে এইসব দৃশ্য থেকে আন্দাজ করা যায় এই কেরানসেতান গ্রামে বিসমান নামক ব্যক্তির প্রভাব কতটা নির্মম। আর এই লোক যদি সামনের নির্বাচনে গ্রাম প্রধান হিসেবে নিযুক্ত হয় তাহলে এই গ্রাম হয়ে যাবে জাহান্নাম। এটা সবাই ভালো করেই জানত। অন্যদিকে তিমু নামের একজন বিরুদ্ধ ব্যক্তি বিসমানের ঋণের টাকা পরিশোধ করতে না পারায় অকথ্য নির্যাতনের শিকার হচ্ছে। এই জায়গাটা ছিল বিসমানের ক্লাব, নাইট ক্লাব। এখানে তারা মজমাস্তি করে। তবে তিমুর দেয়ার মতো আর অবশিষ্ট কিছুই ছিল না। তার জমি জমা ফসলের ক্ষেত সবকিছুই বিসমানের দখলে। বৃদ্ধ তিমুর এখানে শেষ পর্যন্ত খুবই অসহায় হয়ে বিসমানকে বলে ঋণের বদলে সে নিজের মেয়েকে তাদের এই নাইট ক্লাবে কাজ করতে পাঠাবে। দেখা যায় এই রাত থেকে সত্যই তিমু নিজের যুবতী মেয়েকে নিয়ে বিসমানের এই ক্লাবে এসেছিল। এই মেয়েটিকে দেখেই তো লাউরের চোখে নোংরামি লোভ জেগে উঠেছিল। এইভাবে বৃদ্ধ তিমুরের সামনে বিসমানের গুন্ডা লাউর জোর করে মেয়েটিকে রুমে নিয়ে যায় নোংরামি করতে। রুমের বাহিরে দাঁড়িয়ে বৃদ্ধ তিমু নিজের মেয়ের কান্নার শব্দ শুনতে থাকে। কিছুই করার নেই, কিন্তু প্রতিবাদ করার কোনো সাহস বা ক্ষমতা কোনোটাই তার ছিল না। যদিও সে চেঁচামেচি শুরু করেছিল, এজন্য তাকে বেশ মারধরও করা হয়। এরপর মুভির গল্পের দৃশ্য যায় মনোমুগ্ধকর ফসলের ক্ষেতের পরিবেশের মধ্যে। এই ক্ষেতের পাশেই কেরানসেতান গ্রামের ইউনিয়ন পরিষদ অফিস। এই হলো সুজান্না, এই মুভির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। সুজান্না এই গ্রামেরই মেয়ে, তার বাবা একজন সম্মানিত শিক্ষক। তবে এখানে সুজান্নার বাইকটা নষ্ট হয়ে গেছে, স্টার্ট হচ্ছিল না। ঠিক এই সময় ইউনিয়ন পরিষদের কোনো একটি কাজে এসেছিল প্রমোজা নামের এক যুবক।
তবে প্রমোজা দেখে মেয়েটা বাইক স্টার্ট দিতে পারছে না, এর জন্য প্রমোজা উপকারের খাতিরে সুজানার বাইকটা স্টার্ট করে দিচ্ছিল। সুজানা বেশ খুশি হয়। এভাবে তাদের দুজনের পরিচয় জানাজানি হয়। প্রমোজা জানায় সে কালীনগর নামক গ্রাম থেকে এসেছে এবং তার নাম প্রমোজা। তবে তারা কথা বলতে বলতে প্রমোজা চোখ পড়ে এই ইউনিয়ন পরিষদের অফিসের দিকে। এই অফিসটা যেন অস্বাভাবিকভাবে নির্জন, মানুষের তেমন কোনো আনাগোনা নেই। এখানে প্রমোজা সুজানার কাছে জানতে চায় জায়গাটা এত ফাঁকা কেন। সুজানা জানায় আমাদের গ্রামের প্রধান গত 2 সপ্তাহ আগেই মারা গেছেন, তাই এখন আপাতত অফিসের কাজ বন্ধ। তার মানে মুভির শুরু সেই দৃশ্যটার কথা মনে আছে তো? ভয়াবহ জাদুকরে বর্তমান গ্রাম প্রধানকে হত্যা করেছে বিসমান আরও 2 সপ্তাহ আগে। এখানে কথাবার্তা শেষ করে সুজানা তো চলে যাচ্ছিল, তবে কিছুটা সামনে গিয়েও সুজানা আবারও পেছনে ফিরে তাকিয়েছিল প্রমোজার দিকে। মানে অজান্তে প্রমোজার প্রতি তার মনে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিতে শুরু করে। এখান থেকে যে প্রমোজা অফিসে থাকা চৌকিদার আলীর সাথে কথা বলছিল। আসলে প্রমোজা তার বাবাকে খুঁজতে এসেছিল এই গ্রামে। প্রমোজা আলীকে জানায় অনেক বছর আগে এই কেরান সেতান গ্রামেই থাকতেন কাসমান নামের একজন ব্যক্তি। তিনি এখন কোথায় আছেন সেটাই জানতে এসেছি আমি। কিন্তু আলী জানায় এই নামে কাউকে সে চেনেন না। আলী এখানে নতুন চৌকিদার হয়ে এসেছে অন্য গ্রাম থেকে। তাও প্রমোজা বলে তার কাছে শুধু তার মায়ের ছবিটাই আছে, বাবার ছবি নেই। এদিকে বাড়িতে এসেও সুজানা বারবার প্রমোজার কথাই ভাবতে থাকে। মনে হচ্ছিল প্রথম দেখাতে হয়তো প্রমোজার প্রেমে পড়ে গেছে। কিন্তু ঠিক এখনই সুজানার বাবা জনাব ছাত্রীয় সাহেব ঘরের মধ্যে একটি উপহার দেখতে পায়। এই উপহার বাক্সের উপর নাম দেখে জানা যায় এটি পাঠিয়েছে জোরাগান বিসমান। দেখা যায় বিসমানের পাঠানো উপহার সুজানার মা রাখতে চায়, মানে রিসিভ করতে চায়। সুজানার মা বলে বিসমান প্রতিদিন উপহার পাঠাচ্ছে, বারবার তার উপহার ফিরিয়ে দিতে তার অপমান বোধে লাগে। তাছাড়া এইভাবে কারো দেওয়া জিনিস বারবার প্রত্যাখ্যান করাও ঠিক নয়। কিন্তু সুজানার বাবা ছাত্রীও বিষয়টিকে একেবারে ভালোভাবে নেয় না। সে বলছে এটাই তো বিসমানের আসল কৌশল, আগে উপহার দিয়ে মানুষের মন জয় করবে, তারপর এমন একটা পরিস্থিতি তৈরি করবে যাতে আর তাকে না বলতে সংকোচে লাগে। মানে হলো বিসমান সুজানাকে বিয়ে করতে চায়, ব্যাপক পছন্দ করে, কিন্তু সুজানা এবং তার বাবা কোনোভাবেই রাজি নয়। কারণ বিসমান তো প্রভাবশালী, জুলুমকারী, অত্যাচারী ব্যক্তিত্বের মানুষ। তার সাথে সুজানাকে বিয়ে দেওয়া একেবারে সম্ভব নয়। তবে সুজানার মা বলে সুজানার বয়স তো কম হয়নি, বিসমানের সাথে বিয়ের প্রস্তাবে রাজি হলে হয়তো মেয়ের ভবিষ্যৎ অনেক ভালো হতো, অনেক নিরাপদ হতো, টাকা পয়সা সম্পদের তো অভাব হবে না। সুজানার মায়ের এমন কথা শুনে সুজানার বাবা বেশ রেগে যান। কারণ হলো বিসমান একজন বিবাহিত বুড়ো মানুষ, আবার ভালো মানুষও না, একেবারে বদমানুষ। আবার সুজানার মতো অবিবাহিতা শিক্ষিত মেয়ের সাথে বিসমানের মতো বুড়ো, ছি। তবে সুজানা এখানে জানায় তার বিয়ে করাতে কোনো আপত্তি নেই, বিয়ে তো করতেই হবে একদিন। তবে সে এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চায় যে সৎ এবং চরিত্রবান। তাই তোমরা চিন্তা করো না, আমি অনুমান করছি আমার মনের মতো ভালো একজন মানুষ অবশ্যই অপেক্ষা করছে আমার জন্য। মনে হচ্ছে আমার ভাগ্য খুব শীঘ্রই আমার সামনে এসে দাঁড়াবে। আসলে সুজানা এখানে প্রমোজাকে ভেবে কথাগুলো বলছিল। এর কিছুক্ষণ পর দেখা যায় জনাব ছাত্রীর সাথে দেখা করতে এসেছেন এই গ্রামেরই কয়েকজন পরিচিত বয়স্ক লোক। তারা এসে জানায় তারা বেশ চিন্তিত আগামী নির্বাচন নিয়ে। তবে এই লোকগুলো যে ছাত্রীর সাথে কথা বলতে এসেছে এই বিষয়টা আবার বিসমানের লোকজন জানতে পেরে তাদের উপর গোপনে নজর রাখছিল। এখানে ঘরের মধ্য থেকে ইয়ান নামের একজন ছাত্রীকে অনুরোধ করে বলে আপনি আমাদের একটা পথ দেখান, এভাবে আর চলতে পারে না, বিসমানের জুলুম আমরা আর সইতে পারছি না। কিন্তু জনাব ছাত্রীও বলে আমি তো কোনো বড় নেতা নই, আমি তো শুধু একজন সাধারণ শিক্ষক। তখন দোলা নামের মুরব্বী এসে বলে না, আপনি শুধু শিক্ষক নন, আপনি এই গ্রামের একমাত্র মানুষ যিনি কিনা বিসমানের লোকদের সামনে মাথা নত করেননি, সর্বদাই প্রতিবাদ করার সৎ সাহস রাখেন। এখানে দোলা মুভি শুরু সেই দিনের ঘটনা মনে করিয়ে জনাব ছাত্রীকে বোঝাচ্ছিলেন সেদিন আপনি না এলে ওরা আমাকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলতো। তাহলে দোলাকে বিসমানের গুন্ডারা সেদিন বাজারের মধ্যে মারধর করছিল। দেখা যায় দোলাকে আগুনে পুড়িয়ে মারার প্রস্তুতি প্রায় নিয়েই ফেলেছে। ঠিক সেই সময় জনাব ছাত্রীও সেখানে পৌঁছে দোলাকে উদ্ধার করেছিল। তখন বিসমানের লোকজন লাউরা জনাব ছাত্রীকে হুমকি দিয়ে বলেছিল অন্যের ব্যাপারে নাক গলাতে থাকলেও তার পরিণতিও দোলার মতোই হবে। কিন্তু জনাব ছাত্র একটু ভয় পেয়েছিল না। সে বাজারের সব ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছিল ওরা মাত্র 4 জন, আর আমরা যদি এক হয়ে দাঁড়াই তাহলে শত্রু দল পালানোর পথ পাবেন না। দেখা যায় জনাব ছাত্রী ওর এই তেজ বড় সাহসী কথায় বাজারে থাকা সবার মধ্যে নতুন আত্মবিশ্বাস ফিরে এসেছিল। বাজারে থাকা প্রতিজন ব্যবসায়ীরা হাতে যা পায় তাই নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল। আর এভাবে পরিস্থিতি নিজেদের বিপক্ষে চলে যাচ্ছে বুঝতে পেরে লাউরা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এখন কথা হলো, এখন আর বিনয়ী ভাব দেখানোর সময় নয়, আর কোনো গোলামি নয়। এখন পুরো গ্রামের মানুষ চাচ্ছে আপনি আমাদের নেতৃত্ব দিন, অর্থাৎ ছাত্রীও যেন নির্বাচন করে এবং গ্রাম প্রধান হয়। তাছাড়া এভাবেই আইনের মধ্য থেকে বিসম্যানকে শায়েস্তা করতে হবে, এটাই মোক্ষম সুযোগ।
এখানে ইয়ান নামের লোকটা জানায় বর্তমান গ্রাম প্রধান তো মারা গেছেন, এখন যদি আর কেউ নির্বাচন না করে তাহলে বিসমান একাই প্রার্থী হবে, আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে সে তো খুব সহজেই ক্ষমতায় চলে আসবে। আর এভাবে যদি বিসমান গ্রাম প্রধান হয়ে যায় তাহলে এই গ্রামের টিকা দুরূহ ব্যাপার হয়ে যাবে, বসবাস করা যাবে না। জনাব ছাত্রীয়কে এইসব গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে লোকজন তো চলে যায়। তবে সুজান্না তার বাবাকে বোঝায়, বাবা দয়া করে এসব ঝামেলায় জড়িও না। কিন্তু এখন জনাব ছাত্রীও যেন নির্বাচন করার বিষয়টা মাথায় নিয়েছে, তার নির্বাচন করার সাহস জেগেছে। সুজান্নার বাবা জানায়, আমি নায়ক হতে চাই না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কেউ না দাঁড়ালে একদিন সবাই ভয়াবহ জুলুমের শিকার হবেই। তাছাড়া বিসমান এবং তার চেলাপেলাদের অত্যাচার এখন সীমানা ছাড়িয়ে গেছে, আর চুপ করে থাকার সুযোগ নেই, রুখে এবার দাঁড়াতেই হবে। তবে এখানে সুজান্না তার বাবার হাত ধরে অনুরোধ করে, তুমি নির্বাচনে দাঁড়াবে না, দরকার হলে আমরা এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাব। তবে ছাত্রীও বলে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো প্রত্যেক মানুষের দায়িত্ব, যেই নতুন নেতা হোক না কেন পরিবর্তন আনতে গেলে কিছু না কিছু ত্যাগ তাকে স্বীকার করতেই হবে। সুজান্না বুঝে যায় তার বাবার সিদ্ধান্ত বদলাবে না। সুজান্না বেশ চিন্তিত হয়ে নিজের ঘরে চলে যায়। এদিকে বিসমানের সবচেয়ে নিকটস্থ সহচর বাতেন, লাউ এবং কিউ তারা ফিরে গিয়ে সবকিছু বিসমানকে জানায়। তারা বলে, ছাত্রীও হয়তো আমাদের সাথে মারামারিতে খুব শক্তিশালী নয়, কিন্তু গ্রামের মানুষের উপর তার সম্মান আর প্রভাব অনেক বেশি। সে চাইলে মুহূর্তের মধ্যে সবাইকে একজোট করে বিসমানের বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারে। তাছাড়া জনাব ছাত্রীও বিসমানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচন করবে। তবে ছাত্রীও যে নির্বাচন করবে এই কথা শুনে বিসমান একেবারে রেগে যায়, একেবারে দিশেহারা হয়ে উঠেছিল। বিসমান বলে, এই কারানসেতান গ্রামে এই ছাত্রীরও একমাত্র মানুষ যে এখনও তার নিজের জমি জমা ভিটা বাড়ি বিক্রি করতে রাজি হয়নি। খুবই সাহস তার। তবে বিসমানের ভেতরে কিন্তু ভয় কাজ করতে শুরু করে, কারণ জনাব ছাত্রীও যদি নির্বাচন করে তাহলে অবশ্যই বিপুল ভোটে জয়লাভ করবেই। তার চেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, যদি ছাত্রীও সত্য নির্বাচনে যেতে যায়, বিসমানের বিরুদ্ধে তো আইনিভাবে অভিযোগ করা হবে। তাহলে তার অবৈধ ব্যবসা, মানুষের জমি আত্মসাৎ, সকল অসামাজিক কর্মকাণ্ড সবকিছুই বন্ধ হয়ে যাবে। মহাবিপদ বিসমানের জন্য। এজন্য দেখা যায় বিসমান আবারও সেই তান্ত্রিক লেসাসের কাছে চলে যায়। এবার বিসমান বলে, আমাদের গ্রামের ছাত্রীওকে মারতে হবে, যেভাবে হোক এই কাজটা তোমার করতেই হবে। দেখা যায় লেসাস এক ভয়ঙ্কর কালো জাদু রিচুয়াল শুরু করে দেয়। তাজা কালো মুরগির রক্ত নেওয়া হয় এবং সেই মুরগির তাজা রক্ত খেতে হয় বিসমানকে। এটাকে নাকি মরণবান বলা হয়, মানে জাদু প্রয়োগের সাথে সাথে মারা যাবে ভিকটিম। এই তান্ত্রিক লেসাস সাম্বের নিও নামের এক দূরদর্শী ভয়ঙ্কর জিনকে পাঠিয়ে দেয় ছাত্রীওকে হত্যা করতে। ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ শেষে বিসমান লেসাসকে মোটা টাকাও দিয়েছিল। তবে এদিকে দেখা যায় হঠাৎই আগুনের গোলার মতো ভয়ঙ্কর শক্তি এসে আঘাত আনতে তাকে ছাত্রীর বাড়ির ছাদের উপরে। বিভীষিকাময় আগুনের গোলা, তীব্র শব্দে সবাই তো ঘুম থেকে জেগে উঠেছিল। ঘরের চাল ভেঙে ঘরের মধ্যে আগুনের উল্কা পড়ে আছে। সুজানা দেখে তার প্রিয় বিড়ালটিও মারা গেছে, আবার ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় যেন আগুনের গোলা। কিন্তু সুজান্না এবং তার মা দেখে জনাব ছাত্রীও যেন কেমন হয়ে গেছে, তার গায়ে যেন ফোসকা জাগ দিয়েছে। এইগুলো তো আগুনে পুড়ে গেলে এমন হয়। আবার অনবরত গায়ে ঠান্ডা পানি ঢালছিল। অসহ্য যন্ত্রণায় সুজান্নার বাবা বলছে, আমার খুব গরম লাগছে, সহ্য হচ্ছে না। কিন্তু এখানে সুজান্নার মা বুঝে যায় তার উপর জাদু প্রয়োগ করা হয়েছে, না হলে সুস্থ মানুষ হঠাৎ এইরকমভাবে আগুনে ঝলসে যাবে কিভাবে। অসহায়ের মতো মা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাত্রীরও শেষ ভয়ঙ্কর পরিণতির সাক্ষী হচ্ছিল। কিছুই করার নেই, কিছুই করতে পারছিল না তারা। কিন্তু দেখা যায় সুজান্নার বাবার ঝলসে যাওয়া পায়ের মধ্য থেকে বাইম মাছের মতো কিছু বের হতে লাগলো। অবাক হয়ে যাচ্ছে সুজান্না এই চরম ভীতিকর দৃশ্য দেখে, এটা কিভাবে সম্ভব। আর এভাবে ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে অসহ্য তীব্র যন্ত্রণায় সুজান্নার বাবা জনাব ছাত্রীয় সাহেব মারা যান। বাবাকে হারিয়ে বুক ফাটা কষ্টে আর্তনাদ করছিল তারা। এরপর কয়েকদিন কেটে যায়। ছাত্রীর মৃত্যুর সুযোগ নিয়ে বিসমান কোনো বাধা ছাড়াই গ্রামের নতুন প্রধান হয়ে গেছে। খুশিতে তারা নাচাগানা নিয়ে মাতোয়ারা, নারীবাজি মদের আসর তাদের জন্য বড় প্রশান্তিময়। এই সময় কাউ এসে বিসমানকে জানায় তার স্ত্রী সুরো সুজানার বাড়িতে সুজানার বাবার দোয়া মাহফিলে গেছেন। কথাটা শুনেই তো বিসমানের মেজাজ খারাপ হয়। বিসমান জানতো তার স্ত্রী সুরো তার কাজকর্ম পছন্দ করে না, এবং সুরো তো ভালো মতো জানতো বিসমান কালো জাদু দিয়ে সুজানার বাবাকে মেরে ফেলেছে। এখন সুরো যদি সুজানাকে সব গোপন সত্য জানিয়ে দেয় তাহলে নতুন ঝামেলা তৈরি হবে। বিসমান কখনোই সুজানাকে বিয়েতে রাজি করাতে পারবেন না। মানে বিসমান আবার সুজানাকে বিয়ে করার জন্য ব্যাকুল হয়ে আছে। এখানে বিসমান কাউ, বাতেন এবং লাউকে সুজানার বাড়িতে যেতে বললে যেভাবে হোক সুরোকে যেন নিয়ে আসা হয়, আর সুরো যেন কিছু বলতে না পারে সুজানাকে। অন্যদিকে দেখা যায় সুরো অনেক আগে এসে পড়েছে সুজানার বাড়িতে। তাছাড়া সুরো কিন্তু সবকিছু জানিয়েও দিয়েছে। সুরো বলে তার স্বামী বিসমানি সুজানার বাবাকে ব্ল্যাক ম্যাজিক করে হত্যা করেছে।
তাছাড়া এর আগের গ্রাম প্রধানকেও বিসমান একইভাবে কালো জাদু করে মেরে ফেলেছিল। আসলে বিসমানের স্ত্রী সুরো কিন্তু খুবই সৎ মানুষ ছিলেন। তার চিন্তা ভাবনা হলো অন্যায় দেখে চুপ করে থাকলে এই পাপের ভাগিদার তাকেও হতে হবে। এর জন্য সবকিছু সুজানাকে জানিয়ে দিল। এতক্ষণে বিসমানের লোকজন হাজির হয় সুজানার বাড়িতে। কাউ বেশ সম্মান দিয়ে সুরোকে বলে, ম্যাডাম চলুন, বস আপনাকে বাড়ি ফিরতে বলেছে এখনই। কিন্তু সুরো বলে, রাখ তোর বস, আমার এখনও সুজানার সাথে কথা শেষ হয়নি, দেরি আছে যাওয়ার। তবে কাউ তেমন জোরাজুরি না করে বাহিরে অপেক্ষা করবে, ম্যাডাম যেন তাড়াতাড়ি কথা শেষ করে। কিন্তু বাতেনের যেন ধৈর্য মানছে না। বাতেন জোর করে সুরোকে টেনে হিসড়ে নিয়ে যেতে চাইছিল। তবে সুরোর গায়ে টাচ করাতে সে মারাত্মকভাবে রেগে যায়। আর এইভাবেই তো সুরো রেগে মেগে চড় থাপ্পড় মেরেছিল বাতেনকে। তবে বাতেন কিন্তু এই অপমান সইতে পারছিল না। এজন্য সে সুরোকে জোরে সোরে পিছনে ধাক্কা দিলে বিসমানের স্ত্রী সুরো ছিটকে গিয়ে দেয়ালে থাকা একটি বড় পেরেকের উপর যে গেঁথে গিয়েছিল। এই সুচালো পেরেকটি সুরোর মাথায় প্রবেশ করেছিল। আর এইভাবে ঘটনাস্থলে বিসমানের স্ত্রীর মৃত্যু হয়। তবে এই সবকিছু কিন্তু সুজানার চোখের সামনে ঘটেছিল। এবার বাতেন বুঝতে পারে সুজানা বেঁচে থাকলে সেই হবে এই হত্যার একমাত্র সাক্ষী। সুজানা বিসমানকে বলে দিলে বাতেনের বাঁচার কোনো উপায় থাকবে না। এবার বাতেন সুজানাকে মেরে ফেলবে। তবে এই বিষয়টি টের পেয়ে সুজানা ঘরের পেছনের দরজা দিয়ে প্রাণ পরে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ে যাচ্ছিল সুজানা। দেখা যায় বাতেনরা বাইকে করে সুজানাকে ধাওয়া করছিল। আর এভাবে দৌড়াতে দৌড়াতে সুজানা পাহাড়ের ঢালের শেষ সীমানায় এসে দাঁড়িয়েছিল। পেছনে বাতেনরা, সামনে গভীর ঝর্ণাধারা। এখানে চরম ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বাতেনদের দেখে সুজানা ভয়ে কিছুটা পিছিয়ে যেতে তার পা পিছলে নিচে পড়ে গিয়েছিল। তবে অনেক উপর থেকে পড়ার জন্য সুজানা পানির বেশ গভীরে চলে গিয়েছিল। আবার পানির নিচে থাকা কিছু ধারালো গাছের ডাল সুজানার পিঠের এক কোণায় ঢুকে গিয়েছিল। রক্ত বের হয়, কিন্তু নদীর তীব্র স্রোতে সুজানা অচেতন অবস্থায় ভেসে চলে যাচ্ছিল। এদিক থেকে বাতেনরা ফিরে যেয়ে বিসমানের কাছে সবকিছু স্বীকার করে বাতেন সুরোকে মেরে ফেলেছে। বাতেন এখানে তীব্র ভয় জানায়, আমি যা করেছি তার সব দায়ভার আমি নিচ্ছি, দরকার হলে মৃত্যুদণ্ড দিন, তাও মেনে নিব। কিন্তু বিসমানের মাথায় তখন অন্য চিন্তা, তার স্ত্রীর মৃত্যুতে তার কিছু যায় আসে না। বিসমান বলে, সুজানা কোথায়? বাতেন জানায়, সুরোর মৃত্যু দেখে সুজানা ভয়ে পালিয়ে যায়। আমরা তাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। সে পাহাড় থেকে পড়ে গিয়েছিল পানির মধ্যে, হয়তো মারা গেছে। তবে এই কথা শুনে বিসমান কিন্তু আরও দুশ্চিন্তায় পড়ে যায়। সে ভয় পাচ্ছিল যদি তার স্ত্রী সুরো মৃত্যুর আগে ছাত্রীর হত্যার আসল সত্যটা সুজানাকে বলে গিয়ে থাকে তাহলে তো খুব ভয়াবহ অবস্থা হবে। এখানে লাও বিসমানকে আশ্বস্ত করে বলে, আমার মনে হয় না সুরো ম্যাডাম ওসব কিছু সুজানাকে বলেছিল। এই কথায় বিসমান কিছুটা স্বস্তি ফিরে পায়। কিন্তু বিসমান বলে, তোরা সুজানাকে খুঁজে বের কর যেখান থেকে পারিস, যেন তার কোনো ক্ষতি না হয়, মানে যেন জীবিত থাকে। এদিকে দেখা যায় প্রমোজা গভীর ধ্যানে বসে আছে নদীর পাশে। হয়তো এই পরিবেশ আবহাওয়া মনোমুগ্ধকর, এর জন্য প্রমোজা এখানে বসেছিল। তবে প্রমোজা দেখতে পায় পানিতে একজন মহিলা যেন ভেসে যাচ্ছিল, সম্ভবত বেঁচে আছে। এভাবেই প্রমোজা পানিতে ঝাঁপ দিয়ে এই নারীকে উদ্ধার করেছিল। কিন্তু এই মেয়েকে দেখে প্রমোজা তো বেশ অবাক হয়। এ তো সেই মেয়েটা সুজানা, যার সাথে প্রথম দিন দেখা হয়েছিল। যাই হোক, এভাবেই প্রমোজা সুজানাকে নিয়ে তার খালা গায়ত্রীর বাড়িতে চলে যায়। বাড়িটা ছিল গাছপালার মধ্যে, খুবই নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। তবে প্রমোজার এই খালা একজন মস্ত বড় তুখোর কালো জাদুর তান্ত্রিক ছিল। সে কিন্তু চরম লেভেলের আধ্যাত্মিক সাধনায় সিদ্ধহস্ত। এভাবে সুজানাকে চিকিৎসা করছিল খালা। খালা তার কবিরাজি পদ্ধতিতে এবং অলৌকিক বিদ্যার সাহায্য নিয়ে সুজানার চিকিৎসা করছিল। এইভাবে দীর্ঘ চিকিৎসা চলতে থাকে সুজানার। দেখা যায় প্রায় 3 সপ্তাহ পরে অবশেষে সুজানার জ্ঞান ফিরে এসেছিল। এখন সুজানা জানতে পারে সে আছে কালীনগর নামক একটি গ্রামে, তার গ্রাম থেকে অনেক দূরে। তবে সুজানা প্রমোজাকে চিনতে পারে, খালাকে চিনতে পারছে না। এজন্য খালা গায়ত্রী হাসি দিয়ে বলে, এই হলো আমার ভাগ্নে প্রমোজা, ওই তোমাকে নদী থেকে উদ্ধার করে এনেছে। কিন্তু খালার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা বলে, আমার নাম বাউক, এই মেয়েটাকে মনে রাখবেন। এভাবে কয়েকদিন পর সুজানা হাঁটাচলা করতে পারে, যদিও তখন পুরোপুরি সুস্থ হয়নি। দেখা যায় প্রমোজা সর্বক্ষণ দেখাশোনা করে সুজানার, খাবারও খাইয়ে দেয় সুজানাকে। তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হতে ধরে। এর 2 সপ্তাহ পর সুজানা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল। এখন সুজানা একেবারে স্বাভাবিক, কিন্তু তার মায়ের কথা খুব মনে পড়ছিল আজ। তবে এরই মধ্যে এক নারী তার বাচ্চাকে নিয়ে গায়ত্রীর খালার কাছে এসে কান্নাকাটি করে সাহায্য চাইছিল। মহিলা কাঁদতে কাঁদতে জানাই, অনেক বছর ধরে তার স্বামী আমাকে নির্যাতন করে, মারধর করে খুব। এমনকি এখন আমার ছেলেমেয়েরাও মারধরের শিকার হচ্ছে তার। আমি আর পারছি না, এই যন্ত্রণা আর সহ্য হয় না। তবে মহিলা বলে, আমি চাই আপনি তাকে কালো জাদু করে মেরে ফেলেন। খালা বলে, আচ্ছা তাই হবে। কিন্তু ঘরের বাইরে থেকে খালার এসব কথা শুনে প্রমোজা একেবারে হতভম্ব হয়ে যায়। কারণ তার জানা মতে গায়ত্রী খালা কখনোই কাউকে ক্ষতি করার কাজ করবেন না। মানে প্রমোজা জানত
তার খালা ব্ল্যাক ম্যাজিক, জাদুটনা বান এসব কাজ করে না। তবে মহিলার কথা শুনে প্রমোজার মনে সন্দেহ আরও গভীর হয়। নিশ্চয় তার খালা শয়তানের গোলামি করে ব্ল্যাক ম্যাজিক করতে পারে। দেখা যায় প্রমোজা খালা গায়ত্রীর ঘরে ঢুকে যায়। এই ঘরের মধ্যে রিচুয়াল করার জন্য সবকিছু আছে। ভেতরের দৃশ্য দেখে প্রমোজা একেবারে হতভম্ব হয়ে যায়। এখানে নানান অদ্ভুত জিনিস, এগুলো আসলে তান্ত্রিকরা ব্যবহার করে থাকে। তাহলে এতদিন যে খালাকে সাধারণ কবিরাজি চিকিৎসক বলে জেনে এসেছে প্রমোজা, তাহলে এই খালা গোপনে কালো জাদুর চর্চা করে। তবে প্রমোজাকে এই রিচুয়াল ঘরে দেখে গায়ত্রী খালা খুবই রেগে গিয়েছিল। খালা বিরক্ত হয়ে বলে, তোকে তো আগেই নিষেধ করেছিলাম, তারপরে এই ঘরে ঢুকলি কেন? প্রমোজা খুব হতাশ হয়ে জানায়, খালা, আমি সবসময় ভেবেছিলাম তুমি মানুষের রোগের কবিরাজি এসব চিকিৎসাই করো, জাদুটোনা করে মানুষকে হত্যা করো, এটা তো জানতাম না। তবে এবার খালা খুব বিরক্ত হয়ে বলে, যদি আমার বিশ্বাস আর আমার কাজবাজ তোর পছন্দ না হয় তাহলে বাড়ি ছেড়ে চলে যা। দেখা যায় প্রমোজা আর একটা কথাও বলে না, সোজা খালার বাড়ি থেকে বেরিয়ে যায় প্রমোজা। প্রমোজা চলে যাচ্ছে, যদিও খালার মনে কষ্ট হচ্ছে প্রমোজা এভাবে রাগ করে চলে গেল। পথের দিকে চেয়েছিল খালা। তবে সুজানা কিন্তু এ বাড়িতে থেকে যায়। কিন্তু প্রমোজা খালার সাথে যখন তর্ক করছিল, সুজানা কিন্তু দূর থেকে সবই শুনেছে। সুজানা এটাও জানে এই খালা তুখোর কবিরাজ বা তান্ত্রিক, মারাত্মক লেভেলের ব্ল্যাক ম্যাজিক জানে। এখন সুজানা খালাকে বলে, আমাকে এইসব অদ্ভুত কাজবাজ শেখান। তবে সুজানা নাচরবান্দা হয়ে বলে, আমি আপনার কাছ থেকে যে কোনো মূল্যে এই বিদ্যা শিখতে রাজি। কারণ যারা আমার বাবা এবং আমার পরিবারকে ধ্বংস করেছে, আমি নিজের হাতে তাদেরকে ভয়ঙ্কর পরিণতি দিয়ে শাস্তি দিতে চাই। তবে গায়ত্রী খালা কিছুক্ষণ চুপ থেকে একটা প্রশ্ন করে, তুমি কি আল্লাহকে ভয় পাও না? সুজানা অবাক হয়ে বলে, আপনি এমন কথা কেন বলছেন? এবার গায়ত্রী খালা গম্ভীর ভঙ্গিতে তাকিয়ে বলে, আমি খুব ভালো করে জানি তুমি কি চাও। মানে খালা এখন সুজানাকে এই তান্ত্রিক বিদ্যা শেখাতে রাজি ছিল মনে মনে। এজন্য খালা বলে, যেদিন থেকে এই বিদ্যা শেখা শুরু করবে সেই দিন থেকে সবচেয়ে কঠিন ভয়াবহ পরিণতির জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। মানে সুজানা পুরোপুরি কাফের হয়ে যাবে, ধর্ম থেকে বিচ্যুত হবে, তার ঠিকানা হবে জাহান্নাম। তবে সুজানা হিসাবে একটু দ্বিধা করে না। তাছাড়া সুজানা জানায়, জাহান্নামের আগুন যদি কোথাও জ্বলে তাহলে সেটা এখন কারানসেতান গ্রামে জ্বলছে। বিসমান জ্বালিয়েছে এই আগুন। এখন এই আগুন নিবানোর জন্য যদি আমাকে পুড়ে যেতে হয় তবুও আমি পিছিয়ে আসব না। তাছাড়া এখন আমার কারো কাছে সাহায্য চাওয়ারও পথ নেই, আমাকে আমার মাকে বাঁচাতেই হবে। তাই আমি এই জাদুবিদ্যা শিখবই, দয়া করে আমাকে এটা শেখান। তবে খালা জানাই, আমি অনেক দিন ধরেই এমন কাউকে খুঁজছিলাম যে আমার এই বিদ্যার উত্তরাধিকার হওয়ার যোগ্যতা রাখে। আমি ভেবেছিলাম প্রমোজা পারবে, তবে সে শুধুমাত্র ভালো চিকিৎসা করতে আগ্রহী ছিল। তার কাছে এইসব বিদ্যা কুফরি, শিরক, কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। খালা জানায়, সুজানাকে দেখে আমার মনে হয়েছে তুমি অন্যদের মতো নও। তোমাকে প্রথম দেখেই আমার মনে হয়েছে তোমার মধ্যে এমন বিশেষ ক্ষমতা আছে যার কারণে খুব সহজেই আমার সব বিদ্যা আয়ত্ত করতে পারবে। খালা বলে, যেমন ধরো তুমি বাউককে দেখতে পারো, কিন্তু প্রমোজা তাকে কোনোদিনই দেখতে পাইনি। কারণ হলো বাউক আসলে মানুষ নয়, সে আমার অনুগত একটি জিন। সে বহুদিন ধরে এই বাড়িতে আশ্রয় নিয়ে আছে। যাই হোক, এবার গায়ত্রী খালা সুজানাকে এই ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক শিক্ষা দেওয়ার নিয়মগুলো বুঝিয়ে দিচ্ছিল। এখানে খালা বলে, সুজানাকে প্রথমে 7 দিন 7 রাত না খেয়ে থাকতে হবে, একেবারে উপবাস, কিছুই খাওয়া যাবে না পানি ব্যতীত। এই পুরোটা সময় তাকে দাঁড়িয়ে থাকতে হবে, এমনকি এক মুহূর্তের জন্য ঘুমানো যাবে না। খালার এসব কথার মধ্যেই আমাদের দেখানো হচ্ছে সুজানা কিভাবে রিচুয়ালগুলো সম্পূর্ণ করছিল, কিভাবে ব্ল্যাক ম্যাজিকে সিদ্ধ হস্ত হচ্ছিল। 7 দিন না খেয়ে থাকার পর দক্ষিণ সাগরের তীরে নির্দিষ্ট এক আচার অনুষ্ঠান বা সাধনা পালন করতে হবে সুজানাকে। মানে ইবলিস শয়তানকে খুশি করতে এসব করতে হবে। ধ্যানে বসে সারাক্ষণ কুফরি শয়তানি মন্ত্র এবং ধর্মবিরোধী মন্ত্র জপ করতে হবে। এভাবে সুজানা ধর্ম থেকে বিচ্যুত হবে, কাফের হয়ে যাবে। আর এভাবে সুজানা এই ভয়ঙ্কর তীব্র শক্তি গ্রহণের জন্য প্রস্তুত হবে। তবে এই পরীক্ষার সবচেয়ে কঠিন ধাপ হল সুজানাকে টানা 40 দিন 40 রাত ধ্যানে বসে থাকতে হবে নির্জন নিরালয় ওই সাগরের দ্বীপের গুহায়। গায়ত্রী খালা এটাও বলে, একদা তোমার সামনে এমন এক ভয়ঙ্কর শক্তিশালী ইফরিত জিন সত্তারা হাজির হবে, তার সঙ্গে তোমার আত্মার বন্ধন তৈরি হবে। এরপর সে ভয়ঙ্কর সত্তারা তোমার সব আদেশ গোলামের মতো পালন করবে। তবে সত্য হলো, ওই ভয়ঙ্কর শক্তিশালী শয়তানে যা ইচ্ছা করবে তাদের ইচ্ছা মতো তোমাকে বলি করতে হবে, সুজানাকে সেটাই উৎসর্গ করতে হবে। দেখা যায় অদ্ভুত চেহারার কিছু অবয়ব এসে সুজানা চারিদিকে ঘিরে রেখেছে। তাদের দেখতে বেশ ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর অবয়বগুলো জিন সত্তা। তাদের আগমনের অর্থই হলো সুজানা এখন কালো জাদুর শক্তি অর্জনে শতভাগ সফল। আর এভাবেই সুজানা দিনে দিনে ভয়ঙ্কর শক্তিশালী শয়তানের উপাসক হয়ে উঠেছিল। সে হয়ে যায় বিশ্বসেরা তুখোর কালো জাদুর তান্ত্রিক। এখন সুজানা চাইলে কারো উপর ভয়ঙ্কর কুফরি বিদ্যা প্রয়োগ করতে পারবে, যে কাউকে মেরে ফেলতেও পারবে।
অন্যদিকে দেখা যায় প্রমোজা আবারও গিয়েছে গ্রাম প্রধান বিসমানের ইউনিয়ন অফিসে। এখানে প্রমোজা বলে অনেক বছর আগে এই গ্রামে তার বাবা থাকতেন, তার মাও থাকতেন, তবে তার বাবার নাম কাসমান। প্রমোজার কাছে তার বাবার কোনো ছবি নেই, তবে তার মায়ের একটি ছবি ছিল, সেটাই বিসমানকে দেখানো হয়। তবে এই ছবিটা দেখে বিসমান এই মহিলাকে তো চিনে ফেলে এবং কাসমানকেও চিনে ফেলে, মানে এই মহিলার স্বামীকেও চিনে ফেলে। তবে বিসমান কাসমানকে একজন নিকৃষ্ট মানুষ হিসেবে পরিচয় করিয়ে দেয় প্রমোজার কাছে। বিসমান বলে কাসমান একটা মেয়ের সর্বনাশ করেছিল, এরপর পুরো গ্রামবাসী তাকে তাড়িয়ে দেয়, তাছাড়া অনেক আগে সে মারা গেছে। এখানে প্রমোজা বেশ লজ্জাবোধ করে তার বাবার বিরুদ্ধে এমন জঘন্যতম অভিযোগ শুনে। আচ্ছা, এই কাসমান এবং বিসমানের কথাগুলো অবশ্যই মনে রাখিয়েন, এখানে মারাত্মক লেভেলের টুইস্ট রয়েছে। এইখান থেকে গল্পের দৃশ্য আবারও সুজানার দিকে ফিরে যায়। দেখা যায় কয়েক মাস যাবৎ খালা গায়ত্রীর কাছ থেকে ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক এই সব কিছু শেখার পর একদা রাতের অন্ধকারে সুজানা আবারও তার কারানছেতান গ্রামে ফিরে আসছিল। তার বাবার হত্যার প্রতিশোধ নিতে হবে। তবে এভাবে বাড়িতে ঢুকে সুজানা দেখে তার বিরুদ্ধ মা বড়ই অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। তবে অনেকদিন পর মেয়েকে দেখে তিনিও আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। মায়ের এই করুণ হাল দেখে সুজানা জিজ্ঞাসা করে, মা তোমার এই অবস্থা হলো কিভাবে? বড়ই দুর্বল মলিন কণ্ঠে তার মা বলে, তুই হারিয়ে যাওয়ার পর থেকে বিসমানের ওই 3 জন লোক প্রায় প্রতিদিন এখানে আসতো। মা বলে, ওই 3 জন এতবার আসছে আমাকে মারতে, বাতেন, লাউ আর কাউ, ওদের নাম পর্যন্ত আমার মুখস্থ হয়ে গেছে। প্রতিদিন সকালে এসে খাবার নাস্তা চাইতো, আবার দুপুরে রাতে মাতাল হয়ে ফিরে আসতো। আমি যা রান্না করতাম সেটা যদি তাদের পছন্দ না হতো তাহলে ওরা আমাকে প্রচুর মারধর করত, ব্যাপক মারধর করা হয়েছে। আসলে সুজানার মায়ের উপর বড় নির্মম অত্যাচার করেছে ওরা। তবে মায়ের মুখে এসব কথা শুনে সুজানার বুক ফেটে যেন কলিজা বের হয়ে আসার উপক্রম হয়। খুবই কষ্ট পাচ্ছিল সুজানা, চোখে পানিও চলে আসে। তবে সুজানা জানায় বিসমান এবং তার চেলাদের জন্য তীব্র ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে মা। এখানে সুজানার মায়ের অবস্থা ভালো না, এখনই হয়তো মারা যাবে। তবে মারা যাওয়ার আগে সুজানার মা অসিহাত করে জানায়, আমি মারা গেলে আমাকে তোমার বাবার কবরের পাশে দাফন করবে। আর এই কথা বলেই সুজানার মা এখানে ইন্তেকাল করেন, মারা যান। পরের দিন সকালে তাকে সুজানার বাবার কবরের পাশে দাফন করা হয়। মা বাবার কবরের পাশে বসে কান্না করছিল সুজানা। এ সময় কবরস্থানে প্রমোজাকে দেখা যায়। আসলে প্রমোজা এসেছে তার বাবার কবর খুঁজতে, কারণ বিসমান তো বলেছিল তার বাবা নাকি মারা গেছে, হয়তো কবর এখানে থেকে থাকবে। তবে অনেকদিন পর প্রমোজার সাথে দেখা হলো সুজানার। এখন প্রমোজাও জানতে পারে সুজানার মা মারা গেছে, এজন্য প্রমোজা সুজানাকে সান্ত্বনাও দিচ্ছিল। তবে প্রমোজা বুঝতে পারছে সুজানার বর্তমান অবস্থা কতটা ভয়াবহ, একেবারে নিঃস্ব, বড় একা হয়ে গেছে সুজানা। তবে অল্প কিছু কথা বলে প্রমোজা এখান থেকে চলে যেতে নেয়। তবে এরই মধ্যে কবরস্থানে এসেছে বিসমান। হয়তো সুজানার মায়ের মৃত্যুর জন্য তাকে সমবেদনা জানাতে এসেছে বিসমান। তবে সুজানা তো সবই জানে এই বিসমান কতটা বিপজ্জনক, তার জন্য সুজানার পরিবার ধ্বংস হয়ে গেছে। দেখা যায় এই রাতও বিসমান সুজানার বাড়িতে এসেছিল, সাথে এনেছে বিয়ের আংটি। মানে বিসমান এখন সরাসরি সুজানাকে বিয়ের প্রস্তাব জানিয়ে দেয়, সে বিয়ে করতে চায় সুজানাকে। তবে সুজানা এখানে একটা অদ্ভুত কথা বলে। সুজানা বলে, আপনার প্রস্তাব আমি গ্রহণ করতে পারি, কিন্তু তার আগে আমার মনের ভেতরের যন্ত্রণাগুলো নিভাতে হবে। বিসমান জানতে চায়, তোমার মন কিভাবে শান্ত হবে বলো। এবার সুজানা বলে, যেদিন জানতে পারবো আমার বাবার উপর ভয়ঙ্কর কালো জাদু করানোর পেছনের আসল ব্যক্তিটাকে, কে করেছিল ব্ল্যাক ম্যাজিক। আর আপনি যদি সে ব্যক্তিকে ধরে এনে আমার সামনে অসহায় অবস্থায় এনে দাঁড় করাতে পারেন, তবেই আমার মন শান্ত হবে। তাছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ সত্য আছে, বিসমানের ওই 3 জন গুন্ডা বাতেন, লাউ আর কাউ, ওরা আমার মায়ের উপর দিনের পর দিন নির্মম অত্যাচার করেছে। সেই নির্যাতনে আমার মা অসুস্থ হয়ে মারা গেছেন। আবার ওরাই আমাকে তাড়া করতে করতে এমন অবস্থায় নিয়ে গিয়েছিল আমি পাহাড় থেকে পড়ে যাই এবং প্রায় 2 মাস যাবৎ শয্যাশয়ী অবস্থায় ছিলাম। এখন বিসমান যদি তাদের অপরাধের যথাযথ বিচার করে তাহলে আমি আপনার বিয়ের প্রস্তাব গ্রহণ করব। তবে এখানে বাতেনরা সুজানার এই সকল ভয়াবহ সত্য শুনে চরম টেনশনে পড়ে গেছে, কারণ বিসমান যে পরিমাণ খারাপ লোক, সুজানার পামে পড়ে বাতেনদের উপরই কালো জাদু প্রয়োগ করে তাদেরকে মেরেও ফেলতে পারে বিসমান। এক কথায় বিসমান তার লাভের জন্য সবকিছু করতে পারে। এখন বাতেন লাউদের জানাই, আমার মনে হচ্ছে বিসমান এবার লেসাস তান্ত্রিককে দিয়ে আমাদের উপরই কালো জাদু করাবেই। তবে লাউ বলে, অসম্ভব, বিসমান তোমাদের নিজের ভাইয়ের মতোই মনে করে, ভাইদের উপর আবার কালো জাদু করেন নাকি। কিন্তু বাতেনের মনে সন্দেহ আর মৃত্যু ভয় ঢুকে গেছে। এবার বাতেন বুঝতে পারছে বিসমান তাদের বিরুদ্ধে যাওয়ার একটাই কারণ সুজান্না। সুজান্নাই বিসমানের মগজ ধোলাই করেছে। বাতেন বলে, এখন সুজানাকে মারতে হবে, তাহলেই আমাদের বস আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু বাতেন নিজের সিদ্ধান্তে কিন্তু অটুট, আজ রাতে সুজানাকে মেরে ফেলা হবে। তবে এখানে কাউ এবং লাউ বাতেনের এই পাগলাটে চিন্তায় একদমই রাজি হয় না।
তারা সুজানাকে মারতে যাবে না। দেখা যায় একাই সুজানার বাড়ির দিকে রওনা করে দেয় বাতেন। তবে বাতেন তো আন্দাজ করতে পারেনি সুজানা অনেক আগে তার জন্য মরণ ফাঁদ পেতে রেখেছে। এইভাবে বাড়িতে ঢুকে বাতেন সুজানার ঘরে ঢুকে যায়। এখানে বাতেন দেখতে পাচ্ছিল নানান ধরনের জিনিসপত্র রাখা। দেখে মনে হচ্ছিল এগুলো রিচুয়াল কাজের জন্য ব্যবহার করা হয়। আবার এখানে ভুডু পুতুলও আছে। দেখে বোঝা যাচ্ছে এইমাত্র এখানে ভয়ঙ্কর কোনো রিচুয়াল হয়েছে। সুজানাকে খুঁজতে বাতেন পাশের রুমে প্রবেশ করেছিল, কিন্তু বাইরে ঘরের পেছনে ঝোপের মতো দাঁড়িয়ে সুজানা তার ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করছিল বাতেনের উপর। এখানে অদ্ভুত অঙ্গিভঙ্গি করছিল সুজানা। আবার ঘরের মতো দেখা যায় সুজানার অনুগত একটি ভয়ঙ্কর জিন সাপের রূপ নিয়ে বাতেনকে ভয়ভীতি দেখে কামড়াতে চাচ্ছিল। তাহলে এই সাপরূপী শক্তিটাই ছিল জিন। এগুলোই সুজানার কালো জাদুর প্রভাব। চরম ভয়ে বাতেন সুজানার বাড়ি থেকে পালাতে শুরু করে। সে বুঝে যায় এই সুজানা আরও ভয়ঙ্কর, তাকে মারা সম্ভব হবে না। তবে দিশেহারা হয়ে পালানোর সময় বাতেন শামচুল নামক একজনের গাড়ি ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল। বাতেন তো মরণ ভয় পেয়েছে, এলোপাথারি গাড়ি চালিয়ে যাচ্ছিল। এদিকে সুজানা তার জাদুবিদ্যা কুফরি মন্ত্র পরে বাতেনের উপর ব্ল্যাক ম্যাজিক চালিয়েই যাচ্ছে। এদিকে বাতেনের গাড়ির মধ্যে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। দেখা যায় অদ্ভুতভাবে বিষধর কোনো সাপ বাতেনের প্যান্টের ভেতরে ঢুকে পড়েছিল। মুহূর্তের মধ্যে সাপটি তাকে তার গোপন জায়গায় ছবল মেরেছিল। সে তো যন্ত্রণায় চিৎকার করে ওঠে আর এভাবে গাড়ি নিয়ন্ত্রণও হারিয়ে ফেলেছিল। বাতেন এভাবে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়, তার গাড়ি তো উল্টে যায়। কিন্তু কোনো মতো গাড়ি থেকে বের হওয়ার সাথেই গাড়িতে আগুন লেগে ব্লাস্ট হয়ে যায়। বাতেনের গায়ে আগুন ধরে যায়, পুড়ে যাচ্ছিল বাতেন। তবে কোনো মতে বাতেন কিন্তু পাশের একটি নালার ভেতরে পড়ে গিয়েছিল। আর এভাবেই বাতেন কিন্তু প্রাণে বেঁচে যায় এই মুহূর্তে, মানে এখন মরল না। তাহলে এই মুহূর্তে সুজানার ব্ল্যাক ম্যাজিক বাতেনকে মারতে পারল না। পরের দিন সকালে বিসমান হাসপাতালে যেয়ে দেখে বাতেনের অবস্থা ভালো না। বাতেনের পুরো শরীর তো ব্যান্ডেজে ঢাকা, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে বাতেন। বাতেন অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বিসমানকে অনুরোধ করে বলেছিল, আমাকে আর কষ্ট দিও না, দয়া করে এখনই আমাকে মেরে ফেললো, এটা আমি আর সহ্য করতে পারছি না। বিসমানও চিন্তা করছিল আসলেই তো আর সুস্থ হবে না, শুধু শুধু কষ্ট পাচ্ছে বাতেন। এজন্যই বিসমান বালির চাপা দিয়ে বাতেনের মুখে চেপে ধরে আর এইভাবেই তার শ্বাসরোধ করে তাকে মেরে ফেলে। কিন্তু এই সময় আবার কাউরা ভিতরে চলে এসেছিল। তারা দেখে বিসমান কিভাবে মেরে ফেলছিল বাতেনকে। বিসমান জানাই বাতেনই আমাকে বলেছিল যেন আমি তাকে মেরে এই তীব্র যন্ত্রণা থেকে মুক্তি দেই। কিন্তু এখানে কাউরা এখন আর বিসমানের কথা বিশ্বাস করতে পারছে না। তাদের মনে বিসমানকে নিয়ে গভীর সন্দেহ জন্মায়। হতে পারে বিসমান সুজানার কথা মতোই সুজানাকে খুশি করে বিয়েতে রাজি করানোর জন্য বাতেন এবং কাউদের তিনজনকেই মেরে ফেলবে। এই রাতে প্রমোজা সুজানের জন্য কিছু খাবার নিয়ে এসেছিল বাড়িতে। কথা বলতে বলতে প্রমোজা জানাই, আমার মনে হচ্ছে বিসমান আমার বাবার ব্যাপারে অনেক কিছু জানে, কিন্তু ইচ্ছা করে সত্যটা লুকিয়ে রাখছে, বলছে না। সুজানা বলে, বিসমানের কাছাকাছিও যেও না, ওই লোকটা খুবই বিপজ্জনক। আমার বাবার হত্যাকারী তো বিসমানই। তবে প্রমোজা বলে, আমি তোমাকে সব বিষয়ে সাহায্য করব আর সবসময় তো পাশে থাকব। তাছাড়া বিসমানের সব রকম জুলুম অত্যাচারের বিষয়টা গ্রামের সবার সামনে প্রকাশ করে দিবই আমি। মানে প্রমোজাও জানতো এই বিসমান কতটা খারাপ লোক, কতটা জুলুমকারী পাপাচারী। কিন্তু সুজানা প্রমোজাকে জানাই, আপাতত তোমার সাহায্য আমার দরকার নেই, আমি একাই যথেষ্ট আমার জন্য। তবে এখানে প্রমোজার ভয় হলো ওরা তো সুজানার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে, সবাইকে মেরে ফেলেছে, তাই খুব সাবধানে থাকাই ভালো সুজানার। কিন্তু এখানে সুজানা বেশ নিশ্চিত হয়ে প্রমোজাকে বলে, আমি খুব শীঘ্রই আমার প্রতিশোধ নেব। বিসমানের করুণ ভয়ঙ্কর পরিণতি দেখতে পারবে যা পৃথিবীর মানুষ কখনোই দেখেনি। পরের সকালে লাউর বাড়ির দৃশ্য দেখা যায়। এই হলো লাউর স্ত্রী সুচি। সুচি তার স্বামী লাউকে জানাই, গতকাল সুজানা নামের একজন মেয়ে এসেছিল বাড়িতে। সে নাকি পবিত্র কোরআন পড়ানোর শিক্ষক। তোমার কথাতে আমাকে কোরআন পড়াতে এসেছিল, তুমি নাকি তাকে ঠিক করেছ আমার জন্য। কিন্তু সুচির সন্দেহ এখানে ওই মেয়ে কোনো শিক্ষিকা নয়, হতে পারে লাউর পরিচিত কেউ। তবে সুজানা এই বাড়ি থেকে যাওয়ার আগে সুচির স্বামী লাউরের একটি ছবিও নিয়ে গিয়েছিল। সুচি বলে, বুঝলাম না ছবি কেন চাইলো এবং ছবি দিয়ে কি করবে সে। তবে সুচি এখানে সন্দেহ করছে ওই মেয়ের সাথে লাউর কোনো সম্পর্ক থাকতে পারে, প্রেম জাতীয় কোনো। কিন্তু আসলে গতকাল সুজানা এসেছিল এখানে লাউর ছবি সংগ্রহ করে তার উপর নির্মম ব্ল্যাক ম্যাজিক করতে। দেখা যায় এখনই সুজানা শুরু করে দিয়েছে তার সাধনা। লাউরের ছবির উপর ভয়ঙ্কর ক্ষিপ্র জিন লেলিয়ে দিচ্ছিল। লাউরের মতো একটি পুতুল বানিয়েছিল এবং এই পুতুলের উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে সুজানা বলছিল লাউর এখন বশীভূত হোক। এরপর লাউ যেন নারকেল গাছের একদমই উপরে উঠে যায় এবং সেখান থেকে আবার নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তাহলে খুবই ভয়ঙ্কর কালো জাদুর খপ্পরে পড়বে লাউ। কিন্তু হঠাৎই লাউর যেন অদৃশ্য কোনো শক্তির প্রভাবে কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছিল। তার মনে হতে থাকে কেউ তাকে ফিসফিস করে বলছে নারকেল গাছে ওঠ।
এখন ব্ল্যাক ম্যাজিকে প্রভাবিত হয়ে লাওর খুব ধীরে ধীরে দেওয়ানা হয়ে যায় এবং সেজন্য নারকেল গাছের একেবারে উপরে উঠে যাচ্ছে। তবে তার স্ত্রী সুসি অবাক হয়ে তাকিয়ে আছে। তবে সুসি ভেবেছে লাওর হয়তো ডাব খাবে, এর জন্যই গাছে উঠেছে। কিন্তু এদিকে চলছে সুজানার ক্ষিপ্র সাধনা। তবে সুজানা যখনই তার হাতে রাখা এই মন্ত্রপত পুতুলটি মাটিতে ফেলে দেয় এবং মোচড় দিয়ে ভেঙে ফেলে, সাথে সাথে লাওর যেন গাছের উপর থেকে একদম নিচে পড়ে যায়। দেখা যায় অত উপর থেকে নিচে পড়ে লাউরের দুটি পাই ভয়ঙ্করভাবে ভেঙে যায়। একেবারে ভেঙে এটি অকেজো হয়ে গেছে। লাউরকে হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর বিসম্যান তাকে দেখতে এসেছিল হাসপাতালে। তবে বিসম্যানকে হাসপাতালে দেখে কাউর সন্দেহ আগের চেয়ে দ্বিগুণ বেড়ে গেছে। এখানে কাউ বিসম্যানকে সরাসরি মুখের উপর বলে দেয়, একজন মহিলা মানুষের জন্য আপনি নিজের লোকদের একে একে বলি দিচ্ছেন। গত সপ্তাহে বাতেন মারা গেল, আর এখন লায়েরও একই পরিণতি হয়েছে। তার সাথে কি করেছেন আপনি? বিসম্যান বলে, আরে বেটা, হ্যাঁ আমি তোদের উপর খুব রেগে আছি ঠিকই, কিন্তু তাই বলে নিজের লোকদের উপর ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করব এটা কখনোই সম্ভব না। তোরা তোমার ডান বাম হাত। এই রাতে দেখা যায় কাউ তাদের কিছু লোকজনকে নিয়ে তান্ত্রিক লেসাসের বাড়িতে হামলা চালিয়েছিল। আসলে কাউ ভাবছে এতগুলো মৃত্যুর পেছনে এই তান্ত্রিকই জড়িত। বিসম্যানের কথা মতো এই লেসাসই সবাইকে হত্যা করে চলছে। এভাবেই লাউরা খুবই ক্ষিপ্ত হয়ে এই পুরো বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিল। দাউ দাউ করে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান। আগুনের ভয়াবহ ক্ষিপ্রতায় তান্ত্রিক লেসাস জ্বলে পুড়ে এখানে মারা গিয়েছিল। পরের দিন দেখা যায় কাউ খুবই গর্ব করে বিসম্যানকে বলে, এবার আর কেউ আমাদের উপর কালো জাদু করতে পারবেন না। তান্ত্রিক লেসাসকে আমি নিজ হাতে মেরে ফেলেছি। এই কথা শুনে বিসম্যান তো খুবই রেগে যায়, আবার দুশ্চিন্তায়ও পড়ে গেল। এখানে বিসম্যান জানায়, তুই একেবারেই বোকা হদরাম। কতবার বলেছি এসবের পেছনে লেসাস বা আমি নেই। আমি নিজেই তো কিছু বুঝে উঠতে পারছি না কে আমাদের পিছনে লেগেছে, কে এই ব্ল্যাক ম্যাজিকগুলো করছে। আর তুই সবকিছু আরো জটিল করে ফেললি, লেসাসকে মেরে ফেললি। এদিকে দেখা যায় সুজানা লাউকে একেবারে শেষ করে ফেলার প্রস্তুতি নিচ্ছিল। সে রিচুয়াল আসরে বসে আছে, শুরু করে ফাইনাল মরণবান। ব্ল্যাক ম্যাজিকের ভয়াবহ তীব্রতায় এদিকে লাউর সারা শরীরে যেন অসহ্য ব্যথা হতে শুরু করে। অসহ্য ব্যথায় তো লাউ ছটফট করছিল, কিন্তু এখানে অদ্ভুত ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে যায়। তার কানের ভেতর থেকে একের পর এক জীবন্ত ইল মাছ বা বাইম মাছ বের হতে থাকে। এটা একেবারে আনকমন বা ভয়ঙ্কর একটি দৃশ্য আসলেই। এই বিভীষিকাময় বিভৎস যন্ত্রণার মধ্যেই লাউর মৃত্যু হয়। সবার চোখের সামনে ছটফট করতে করতে লাউ মারা যায়। তবে এখানে লাউরের লাশ দেখিয়ে বিসম্যান কাউকে বলে, এবার তুই বল, লেসাসকে তো তুই মেরে ফেলেছিস, মারাও গেছে সে, তাহলে এখন সে কি কালো জাদু করতে পারে মরার পরও? এখন কাউ বুঝতে পারে এখানে দ্বিতীয় কোনো খেলোয়াড় রয়েছে। তবে তারা আন্দাজ করতে পারছিল এই সকল হত্যার পেছনে সুজানা জড়িত থাকার পসিবিলিটি অনেক বেশি। এদিকে বিকালে প্রমোজা আবারও বিসম্যানের অফিসে এসেছিল তার বাবার খোঁজে। চৌকিদার কিলিয়ন তাকে বলে, একটু অপেক্ষা করুন, কারণ বিসম্যান একটু ভেতরে ব্যস্ত আছে, কথা বলছে কাউর সাথে। তবে অপেক্ষা করার সময় প্রমোজা ভেতরের কথোপকথন শুনে ফেলেছিল। প্রমোজা শুনতে পাচ্ছে, মানে বিসম্যান কাউকে জিজ্ঞাসা করেছিল, আমাদের উপরে ব্ল্যাক ম্যাজিক কে করেছে, তোর কি মনে হয়? এখন কাউ বলে, আমি জানি না কি করছে আসলে, তবে যেই করুক সে নিশ্চয় সুজানার কথা মতোই করছে এগুলো, কারণ তার বাবা মাকে তো আমরাই মেরে ফেলেছি। তাছাড়া আপনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সুজান এসব করছে বলে মনে হচ্ছে এখন আমার। তবে বিসম্যানও কিন্তু এই কথাগুলো বিশ্বাস করেছিল কিছুটা। তাহলে বিষয়টা বেশ ঝামেলার হয়ে গেল বিসম্যানের জন্য। দেখা যায় এখানে বিসম্যান চৌকিদার কিলিয়ন, তহির এবং দিরানকে ডেকে জানায়, এখন থেকে 24 ঘন্টা সুজানার বাড়িতে নজর রাখবে। তার সাথে কেউ দেখা করতে আসলে বা সন্দেহজনক কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আমাকে খবর দিবে এবং অবশ্যই তাকে আটক করবে। বিসম্যান বলে, আমার সন্দেহ সুজানা কোনো কালো জাদুর তান্ত্রিকের সাহায্য নিচ্ছে, সেই আমাদের উপর ব্ল্যাক ম্যাজিকগুলো করছিল। এই রাত থেকেই কিলিয়ন, তহির এবং দিরান সুজানার বাড়ির আশেপাশে নজরদারি শুরু করেছিল। কিলিয়ন, তহির একদিকে যায়, দিরান একাই অন্যদিকে যাচ্ছে। তারা বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। এদিকে প্রমোজা বাড়ির পেছন দিক দিয়ে চুপি চুপি সুজানার ঘরের মধ্যে এসে পড়েছিল। প্রমোজা জানায়, বিসম্যান তোমাকে সন্দেহ করেছে, আর আমি এই খবরটাই দিতে এসেছি এখানে। তুমি নাকি তার লোকদের মেরেও ফেলেছ, জাদুটোনা বান এসব নাকি করো তুমি। তাই আমার মনে হয় আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত। চলো পালিয়ে যাই। কিন্তু সুজানা বলেন, না, আমি কোথাও যাব না। তবে প্রমোজা অবাক হয়ে বলে, তুমি একা ওদের বিরুদ্ধে টিকতে পারবে না তো। এখন তারা সবাই এটাই বিশ্বাস করে তুমি ওদের উপর ব্ল্যাক ম্যাজিক করো। তবে এদের দুজনের কথা কাটাকাটির মধ্যেই হঠাৎ ঘরের মধ্য থেকে সুজানার পোষা কাক যেন ডাকতে শুরু করে। ঘরের মধ্যে কাকের ডাক প্রমোজা বেশ অবাক হয়। তবে এই ধরনের কালো কাক আসলে তান্ত্রিক টাইপের লোকদের কাছেই থাকে,
তবে সুজানার ঘরে এই কালো কাক দেখে প্রমোজা বুঝতে পারে সুজানা সত্যই কালো জাদু শিখেছে তার খালা গায়ত্রীর কাছ থেকে। প্রমোজা জানে এইরকম কালো কাক তার খালার কাছেও আছে। মূলত এই কাকগুলো আসলে জিন। এখন ধরা পড়ে গেছে সুজানা সে ব্ল্যাক ম্যাজিশিয়ান। এর জন্য সুজানা বলে আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। তবে প্রমোজা খুবই হতাশ, সুজানা কত পাপিষ্ট কাজ শিখেছে। সুজানা এখন জানাই আমার কি করা উচিত ছিল, আর শুধু দোয়া প্রার্থনা করে অপেক্ষা করতাম আর বিসম্যান কি ধ্বংস হয়ে যেত। বছরের পর বছর আমি মন থেকে আল্লাহর ইবাদত করেছি, বিশ্বাস করেছি তিনি আছেন, তিনি আমাকে আমার পরিবারকে খারাপ মানুষদের থেকে রক্ষাও করবেন। কিন্তু যখন আমার বাবার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হলো, যখন আমার মাকে দিনের পর দিন অত্যাচার করে মেরে ফেলা হলো, তখন সেই সাহায্য কোথায় ছিল? তাই আমি নিজের প্রতিশোধ নিজে নেওয়ার জন্য কালো জাদুতে সিদ্ধ হস্ত হয়েছি। এরই মধ্যে ঘরের দরজায় নক পড়ে। দরজা খুললে দেখা যায় দিরান দাঁড়িয়ে আছে। এবার দিরান সুজানাকে বলে আমি একটু আগেই ঘরের ভেতর থেকে একজন পুরুষের কণ্ঠস্বর শুনেছি, ভেতরে কে আছে বলেন। সুজান্না বলে হয়তো আপনি ভুল শুনেছেন, বিশ্বাস না হলে ভিতরে এসে দেখেন কেউ নেই ভিতরে। তবে দিরানের আশা দেখে কিন্তু প্রমোজা লুকিয়ে পড়েছিল। তবে দিরান ঘরে ঢুকে ভালোভাবে তল্লাশি করে দেখে ভেতরে তো কেউ নেই। কিন্তু ঘর থেকে বের হওয়ার আগে দিরানের চোখ টেবিলের উপর রাখা একটি বাক্সের উপর যায়। বাক্সের আশেপাশে কিছু ফুল রাখা ছিল, আর এটা দেখে সন্দেহ হয় দিরানের। দিরান তো বাক্সটা খুলে দেখে এই বাক্সের ভেতরে অদ্ভুত ছুরির মতো কিছু একটা, আবার অনেকগুলো ফুল, আবার ব্ল্যাক ম্যাজিক করার সকল কিছুই রয়েছে। একটি ভুডো পুতুলও রয়েছে। এখানে দিরান বুঝে গেছে আসল কালো জাদুকরী হলো সুজান্না। এই সুজান্নাই আসলে ভয়ঙ্কর সে তান্ত্রিক যে সবাইকে ব্ল্যাক ম্যাজিক করে হত্যা করে চলছে। কিন্তু সুজানাকে কিছু বুঝতে না দিয়ে দিরান তো ঘর থেকে বের হয়ে যায় এবং সে বিসমানের কাছে চলে যাচ্ছিল এই সব কিছু বলার জন্য যে সুজান্নাই হলো আসল সে তান্ত্রিক। তবে সুজান্নাও কিন্তু বুঝে গেছে, এই দিরান সবকিছু বুঝে গেছে যে সুজান্নাই আসলে সবকিছুর মূলে। দেখা যায় সুজান্না দিনারের উপর হালকা করে জাদু প্রয়োগ করে দিয়েছিল। এই জাদুতে কিন্তু দিনার মারা যাবে না। এখন প্রমোজা বলে দিনা তো সব জেনে গেছে, এখনই হয়তো বিসমানকে বলে দিবে। সুজান্না বলে তার ব্যবস্থা আমি করে ফেলেছি, সে কিছুই মনে করতে পারবে না, ভুলে যাবে যা যা দেখেছে এখানে। এবার সুজানা প্রমোজাকে এখান থেকে চলে যেতে বলে, তাই বাধ্য হয়ে প্রমোজাকে এখান থেকে চলে যেতেই হয়। তবে ঘর থেকে বের হওয়ার সাথে বিসমানের কিছু চেলাবেলা প্রমোজাকে বেশ মারধর করে। এই গভীর রাতে সুজানার বাড়িতে প্রমোজা কেন এসেছে এটাই জানার জন্য বিসমানের কাছে নিয়ে যাওয়া হয় প্রমোজাকে। বিসমান বলে তুই কেন সুজানার বাড়িতে গিয়েছিস এই রাতে, কি সম্পর্ক তোদের মধ্যে? প্রমোজা বলে সে আমার বন্ধু, তাছাড়া তোমাদের শয়তানি নজর থেকে সুজানাকে অগ্রিম সতর্ক করতে গিয়েছিলাম। কিন্তু এদিকে আরও একটু অদ্ভুত ঘটনা দেখা যায় সুজানা খুব গোপনে বিসমানের বাড়িতে ঢুকে পড়েছিল। সম্ভবত বিসমানের জন্য সুজানা খুব ভয়াবহ প্ল্যান করেছে। এখানে দেখা যায় সুজানা বিসমানের ঘরের ভেতর থেকে তার একটি ছবি নিয়েছিল এবং এই ছবির উপরই এখানে বসে ব্ল্যাক ম্যাজিক করতে শুরু করে দেয়। মানে সুজানা বিসমানের ঘরের মধ্যে বসেই বিসমানের উপর কালো জাদু প্রয়োগ করছিল। সুজানা তার শয়তানি সত্তাকে ডাকছিল, ভয়ঙ্কর সেই সত্তাকে লেলিয়ে দেওয়া হবে বিসমানের উপর। আসল কথা হলো সুজানা নিজের চোখে বিসমানের মৃত্যু দেখতে চায়, এর জন্যই বাড়িতে এসে ব্ল্যাক ম্যাজিক করছিল। কিন্তু দুর্ভাগ্য হলো এই সময় আবার বিসমান বাড়িতে এসে পড়ে। তবে বিসমানের আসার বিষয়টা সুজানা বুঝতে পেরে মন্ত্রপাঠ জাদুর প্রক্রিয়াগুলো আরও দ্রুত করতে থাকে। দেখা যায় সুজান্নার ভয়ঙ্কর শক্তির প্রভাবে হঠাৎই বিসমান যেন খুব জোরে ছিটকে গিয়ে পড়েছিল দেওয়ালের ওদিকে। দেওয়ালের সাথে আঘাত লেগে খুব ব্যথা পেয়েছে বিসমান। তবে বিসমান এখানে খুব ভালোভাবে বুঝতে পারে তার উপর অদৃশ্য কোনো শক্তির প্রভাব ঘটানো হচ্ছে। কিন্তু এখানে অদ্ভুত ঘটনা ঘটে। আসলে বিসমানের কাছেও শক্তিশালী কিছু তাবিজ বা কবচ ছিল, কিছু জিন তাকে সাহায্য করছিল অদৃশ্যভাবে। তার মানে বিভিন্ন তান্ত্রিক কবিরাজদের থেকে নানান পদের প্রোটেকশন নিয়ে আছেই বিসমানের। মানে হলো যে কেউ যে কোনো ব্ল্যাক ম্যাজিক দিয়ে বিসমানের কিছুই করতে পারবে না। কেউ তাকে ক্ষতি করার চেষ্টা করলে সে নিজের জাদুতে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে সুজান্নার পাঠানো ব্ল্যাক ম্যাজিক উল্টো তার নিচের দিকেই ফিরে এসেছিল। এটাই হওয়ার কথা ছিল, যেহেতু বিসমানের কাছে প্রোটেকশন রয়েছে। দেখা যায় বিসমানের মতো সেও প্রচণ্ড আঘাতে ছিটকে পড়েছিল। প্রচণ্ড এই আঘাতে সুজানা তো অজ্ঞান হয়ে যায়। তাহলে সুজানার শেখা বিদ্যা বিসমানের কাছে খুবই তুচ্ছ, কোনোই কাজে দিল না। জ্ঞান ফেরার পর সুজানা দেখতে পায় তার হাত পা খুব শক্ত করে বেঁধে রাখা হয়েছে খাটের সাথে। বিসমান বলে অনেকদিন ওদাও ছিলে, গ্রাম থেকে চলে গিয়েছিলে, তবে ফিরে এসেই তো দেখছি কালো জাদুর মহাগুরু হয়ে গেছ। কিন্তু এখানে বড় একটা ভুল করে ফেলেছ, তা হলো নিজেকে এতটাই শক্তিশালী ভেবে নিয়েছ, মনে করেছ তোমার ব্ল্যাক ম্যাজিক দিয়ে সবাইকে হারিয়ে দিতে পারবে। তবে বিসমান এখানে নিজের অজান্তেই চরম একটা ভুল করে ফেলে।
এই মস্ত বড় ভুলটাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত ডেকে আনবে, যেটা ভিডিওর একটু পরে জানতে পারবেন। বিসম্যান বলে, আমি নিজে কখনো এই ব্ল্যাক ম্যাজিক বা জাদুতন্ত্র শিখিনি বা শেখার প্রয়োজন মনে করিনি, কিন্তু এই কথা জেনে রাখো, পেনরগো গ্রাম থেকে শুরু করে বানুয়াঙ্গি পর্যন্ত যত নামকরা তান্ত্রিক রয়েছে, যত জাদুকর বা সাধক রয়েছে, তাদের সবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, এবং তারা প্রত্যেকে আমাকে এমন এক প্রোটেকশন বা তাবিজ দিয়েছে যা যে কোনো কালো জাদুর আক্রমণ থেকে আমাকে রক্ষা করে। এই কথাটা কিন্তু বিসম্যান নিজের মনের অজান্তে বলে ফেলল। তবে বিসম্যান এখানে সুজানাকে এটাও বলে, আমার বিয়ের প্রস্তাবটা মেনে নিলে তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হতে পারে, শুধু শুধু এত ঝামেলা কেন করছো? কিন্তু সুজানা এখনও তার সত্যেই অটুট। সে বলে, আমার সত্য এখনও তো পূরণ হয়নি, দুজনের বিচার হয়ে গেছে, এখন শুধু বিসম্যান এবং কাউ বাকি আছে, এদের দুজনকে আমি হত্যা করে ছাড়বো, আর বিয়ে তোর কপালে নেই। তাহলে সুজানা নিজের ভয়ঙ্কর সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ছে না, সে প্রতিশোধ নিয়েই ছাড়বে। তবে বিসম্যানও বুঝে যায় এভাবে তাকে রাজি করানো সম্ভব হবে না, এই সুজানা কোনো মতে তাকে বিয়ে করতে রাজি হবে না। এরপর দেখা যায় বিসম্যান কাউকে নিয়ে পেনরগো গ্রামে গিয়েছিল। পেনরগো গ্রাম, এখানে বিসম্যানের একজন পরিচিত তান্ত্রিক এমবা কুদরত আছে। এই হলো তান্ত্রিক কুদরত। এই তান্ত্রিক কুদরতকে বিসম্যান জানায় সে সুজান্নার উপর পারোজিও নামের এক ভয়ঙ্কর জাদুটোনা চালাতে চায়। কিন্তু কুদরত এখানে বিসম্যানকে বলে, এই কুফরির পরিণতি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রকমের হয়। এই জাদুতে সুজানার আত্মা বদল হয়ে যাবে, এমনকি সুজানা পাগলও হয়ে যেতে পারে। মানে সুজানার শরীরে জিন থাকবে সবসময়, দেহ থাকবে সুজানার, কিন্তু ভেতরে জিন, এবং সুজানা তার অতীত বর্তমান সকল স্মৃতি ভুলে যাবে এই জাদুর প্রভাবে। মানে যেহেতু তাকে সবসময় জিনে কন্ট্রোল করবে। তবে তান্ত্রিকের এসব কথা শুনেও বিসম্যান বিন্দু মাত্র দ্বিধা না করে জানায়, আমার তাতে সমস্যা নেই, সুজান্না আমাকে প্রচুর ঘৃণা করে, তার চেয়ে বরং আমাকে একেবারে না চিনতে পারুক, সেটাই ভালো হবে, আমি তাকে বশীভূত অবস্থায় বিয়ে করতে রাজি। এই কুদরত ছিল ভীষণ শক্তিশালী একজন তান্ত্রিক, তার আধ্যাত্মিক ক্ষমতার কথা এলাকার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এলাকার আশেপাশে সবাই তাকে তুখোর কালো জাদুকর বলেই জানত। কিন্তু এখানে কাউ লক্ষ্য করে তান্ত্রিক কুদরতের একটা পা যেন ঘোড়ার পায়ের মতো দেখতে, লোমশ একটি পা, যেন ঘোড়ার পা। এটা আসলে এটা আবার কেমন পা, বেশ অদ্ভুত। আর এভাবে কিছুক্ষণের মধ্যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে দেয় কুদরত। এর পরের সিনে দেখা যায় এই জাদুতে পুরোপুরি সুজানাকে ভয়ঙ্করভাবে প্রভাবিত করে ফেলেছিল। তার অতীতের সব স্মৃতি যেন এক মুহূর্তে মুছে যায়, সে আর কাউকে চিনতে পারেন না। তবে বিসম্যান ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছিল। এবার বিসম্যান সুজানার মনে নিজের ইচ্ছামতো নতুন বিশ্বাস, নতুন কথা গেঁথে দিতে শুরু করে, একেবারে নতুন করে শেখাচ্ছিল সবকিছু বাচ্চাদের মতো। তবে বিসম্যানের এসব অদ্ভুত কর্মকাণ্ড চৌকিদার কিলিয়ন দরজার চাবির ছিদ্র দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখেছিল। কিলিয়ান বুঝতে পারে এই বিসম্যান তো খুবই পাপাচারী, একেবারে জুলুমকারী, আর এলাকার সবাই তো জানে এই বিসম্যান কতটা খারাপ লোক। কিলিয়ানও জানত, মানে কিলিয়ান কিন্তু বিসম্যানকে পছন্দ করে না। এর কিছু সময় পরে বিসম্যান প্রমোজার কাছে যায়, তাকে এখানে আটক করে রাখা হয়েছিল আসলে। প্রমোজাকে বিসম্যান বলে, তোমার বাবাকে আর খুঁজে পাবে না, তুমি চলে যাও, সেটাই ভালো হবে। কিন্তু বিসম্যান যেন কেমন আবেগ আপ্লুত হয়ে বলে, তোমার বাবার নাম কাসমান ছিল না, এটা সে নিজের পরিচয় লোকাতে মিথ্যা ব্যবহার করত। এর কারণ হলো বিভিন্ন জায়গায় তোমার বাবার একাধিক নারীবাজি কেলেঙ্কারি ছিল। অতঃপর একদিন এই গ্রামের লোকজন তাকে গ্রাম থেকে বের করে দেয়, আর কোনোদিন ফিরে আসেনি। কিন্তু বিসম্যান এখানে আবার বলে, তোমার বাবা এখন কোথায় আছে সেটা আমি জানি, আমি তার ঠিকানা তোমাকে বলবো, কিন্তু তার আগে আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর সৎভাবে দিতে হবে তোমাকে। তাহলে প্রমোজার আসল উদ্দেশ্য কি, কেন সে কারানসেতান গ্রামে এসেছে, তাছাড়া তুমি এবং সুজানার মধ্যে কি সম্পর্ক, এগুলো বলো। এবার প্রমোজা তো অবাক হয়ে যায়, সে বুঝতেই পারে না বিসম্যান হঠাৎ সুজানার এবং তার সম্পর্ক নিয়ে এত প্রশ্ন করছে কেন। প্রমোজা এখানে কিছুই বলতে চায় না, রেগে মেগে প্রমোজা তো কোনো কথার উত্তরে দিতে চাচ্ছে না। এজন্য বিসম্যান বলে, আগামীকাল সুজানা আমার স্ত্রী হবে, মানে আগামীকাল সকালে বিসম্যান এবং সুজানার বিয়ে হবে। তবে প্রমোজা জানায় সুজানা কখনোই তার সম্মতিতে আপনাকে বিয়ে করতে তো রাজি হবে না, আর আমি যতদিন বেঁচে আছি ততদিন এটা হতেও দেব না। এবার বিসম্যান তো রেগে যায়, এজন্য কাউকে বলা হয় এখনই প্রমোজাকে গ্রাম থেকে বের করে দেয়। তবে এভাবে প্রমোজা চলে যাওয়ার আগে সুজানাকে ডাক দিয়েছিল, কিন্তু সুজানা যেন প্রমোজাকে চিনতে পারেন না, সেজন্য প্রমোজাকে জীবনে কখনো দেখেনি। বিসম্যান বলে, তুমি এখন চলে যাও মিয়া, খুবই শীঘ্রই আমার এবং সুজান্নার বিয়ে হবে, তোমার কোনো কাজ নেই এখানে থেকে। তবে রেগে মেগে প্রমোজা বিসম্যানকে কয়েকটা ঘুষিও মেরে দেয়, কারণ সে তো সুজান্নাকে খুবই ভালোবাসে। তবে বসের গায়ে হাত দেওয়া হয়েছে এটা দেখে কাউ সহ বাকি লোকজন প্রমোজাকে বেশ মারধর করেছিল।
অতঃপর গ্রাম থেকে এখনই চলে যেতে বলা হয়। যদি প্রমোজাকে দ্বিতীয়বার এখানে দেখা যায় তাহলে তাকে হত্যা করা হবে। এই রাতে সুজান্নার পাহারায় ছিল কিলিয়ন। আগামীকাল সকালেই তো বিয়ে হবে। তবে হঠাৎই প্রমোজা পেছন দরজাতে ঢুকে কিলিয়নকে বোঝাচ্ছিল, ভাই আমাকে সাহায্য করো, আমি সুজান্নাকে নিয়ে পালাতে চাই। আর তোমরা তো সবাই জানো বিসম্যান কতটা জালিম অত্যাচারী খারাপ লোক। আসলে এই কারানসেতান গ্রামের সবাই ভালো মতো জানতো বিসম্যান অত্যাচারী পাপিষ্ট ব্যক্তি। তবে কিলিয়নও জানতো সুজান্নার বাবা মাকে মেরে ফেলেছে বিসম্যান। এটা বাকি গ্রামের সবাইও জানে, কিন্তু ভয়ে প্রতিবাদ করতে পারে না কেউ। আর এভাবেই দেখা যায় কিলিয়ন প্রমোজাকে সহযোগিতা করেছিল সুজান্নাকে নিয়ে পালানোর জন্য। তাছাড়া কিলিয়ন, তাহের, দিনার তারা তিনজন মিলে সুজান্নাকে গাড়িতে তুলে দিয়েছিল। ঘুমন্ত সুজান্নাকে গাড়িতে করে গায়ত্রী খালার বাড়ির দিকে যাচ্ছে প্রমোজা। এভাবেই খালার বাড়ির দরজার সামনে প্রমোজা সুজান্নাকে নিয়ে হাজির। কিন্তু খালা সুজান্নাকে দেখেই ভয়ঙ্কর একটা কথা বলে ওঠে। সুজান্নার সব স্মৃতি মুছে ফেলা হচ্ছে এবং তার উপর ভয়ঙ্কর জাদুবান মারা হয়েছে। খালা বলছে সুজান্নার মানসিক শক্তি খুব বেশি বলেই এখনও সুজান্না পাগল হয়ে যায়নি। মানে এই জাদুর প্রভাবে সুজান্না একেবারে পাগল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি এখনো ভাগ্যক্রমে। তবে খালা বলে এই ব্ল্যাক ম্যাজিক কাটানো এতটা সহজ নয়। প্রমোজা তো খুবই হতাশ, এখন কি উপায়? তবে যেভাবেই হোক খালা যেন সুজান্নাকে সুস্থ করে তোলে। এখন প্রমোজা সুজান্নাকে খালার কাছে রেখে আবারও কারানসেতান গ্রামে ফিরে যাবে। মানে বিসম্যান সুজান্নার এইরকম ক্ষতি করলো, এটা চরম বিচার তো সে করবেই। তবে প্রমোজা চলে যাওয়ার পরই শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। সুজান্নার ভেতরে থাকা ভয়ঙ্কর শক্তি পুরুষালী মিশ্র কণ্ঠে খালাকে বলছে, তুই আজ শেষ, তোর সমস্ত বিদ্যা আজকে অকেজ হয়ে যাবে। মানে সুজান্নার ভেতরে থাকা ভয়ঙ্কর জিনটাকে দূর থেকে সেই কবিরাজ কোদরাত খেপিয়ে তুলেছিল। দেখা যায় কোদরাত ভয়ঙ্করভাবে সুজান্নাকে ব্যবহার করে খালার উপর আক্রমণ করাচ্ছিল। তাহলে শুরু হয় দুই শক্তিশালী তান্ত্রিকের ক্ষমতার লড়াই। একদিকে গায়ত্রী খালা, অন্যদিকে কবিরাজ কোদরত। চলছে চরম রিচুয়াল, জাদুটনার খেলা। দুজনের এই ভয়ঙ্কর কালো জাদুর সংঘর্ষে চারিপাশে পরিবেশ যেন কেঁপে কেঁপে উঠছিল। কুদরতের শক্তি এতটাই প্রবল, ক্ষিপ্র, গায়ত্রী খালা একসময় নাজেহাল অবস্থায় পড়ে যায়। তাকে প্রায় গলা চেপে আছড়ে ফেলে মেরেই ফেলতে ধরে। তবে খালার সকল তন্ত্রমন্ত্র যেন অকাজ হয়ে গেছে, কাজই করছিল না। মানে খালা এখানে তার ক্ষমতা দেখানোর সুযোগই পাচ্ছিল না। সে একদমই প্রস্তুতি ছিল না যে এইরকম আক্রমণ করা হবে তার উপরে। আবার কুদরতের ভয়ঙ্কর জিনটাও খুবই শক্তিশালী। খালা বুঝতে পারছে এই জিনিস এত সহজে দমান নয়। দেখা যায় খালা পড়ে গেছে, ছিটকে ফেলে দেওয়া হয়েছে। তবে শেষ চেষ্টা হিসেবে গায়ত্রী খালা ভাঙা ছাদের টালি হাতে তুলে নিয়েছিল। মানে একটা ভাঙা টালির টুকরো হাতে নিয়েছিল। দেখা যায় নিজের আঙ্গুল কামড়ে রক্ত বের করে সেই রক্ত দিয়েই আবার তার কালো জাদুর কিছু শক্তিশালী মন্ত্র লিখতে শুরু করে। শক্তিশালী কিছু কুফরি কথা লিখছিল। অতঃপর এই মন্ত্রপত জিনিস সুজান্নার গায়ে চেপে ধরলে আগুনে ঝলসে যাওয়ার মতো দৃশ্য দেখা যায়। এই চিন্তা খুবই কষ্ট পাচ্ছিল, এখন একেবারে বন্দী হয়ে গেছে। ওদিক থেকে কবিরাজ কুদরতের জাদুবিদ্যা ব্যর্থ হয় খালার কাছে। তবে দেখা যায় এভাবে কুদরত খুব ভয়ঙ্করভাবে ধ্বংস হয়ে যায়। মানে তার ব্ল্যাক ম্যাজিকের প্রভাব তার উপরে এসে পড়েছিল। মুহূর্তের মধ্যেই বিভৎসভাবে মারা যায় কুদরত। এখন সুজানা তার আগের মতো চেতনা ফিরে পেয়েছিল, এখন স্বাভাবিক আছে। এদিকে পরের সকালে বিসম্যানের বাড়িতে বিয়ের সকল আয়োজন শেষ। চারিদিকে সাজসজ্জা দেখে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। লোকজন এসে পড়েছে, কিন্তু জানাজানি হয়ে যায় সুজানা নিখোঁজ, ঘরে নেই। এই খবর শুনে তো বিসম্যান প্রচণ্ড রেগে যায়। একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল যে সুজান্না কই গেল। কিন্তু এদিকে সুজান্না গায়ত্রী খালার কাছে আরও একটি শক্তিশালী বিদ্যা শেখানোর জন্য অনুরোধ করছিল, একটি শক্তিশালী কুফরি। সুজান্না খালাকে বলে বিসম্যানের কাছে এমন এক সুরক্ষা বলয় বা তাবিজ আছে যার কারণে আমি তাকে হারাতে পারছি না। আমার জেনেরা তার কিছুই করতে পারছে না। আমি ব্যর্থ হয়েছি। এখন বিসম্যানের এই শক্তিশালী সুরক্ষা ভাঙার কোনো উপায় আছে কি না? তবে গায়ত্রী খালা জানায় বিসম্যানকে একেবারে ধ্বংস করে দেওয়ার, একেবারে নিশ্চিহ্ন করার একটা উপায় তার কাছে আছে। কিন্তু এই জাদুবিদ্যা এখনও আমি তোমাকে শেখাইনি, কারণ এটা ভীষণ বিপজ্জনক, মারাত্মক লেভেলের ব্ল্যাক ম্যাজিক, যাকে আত্মঘাতী কালো জাদু বলে। খালা বলে এই ব্ল্যাক ম্যাজিকে প্রিন্স সেদাপুর নামের শক্তিশালী একদল জিনেরা কাজ করে। এরা ইফরিত সম্প্রদায়ের জিন। তাদের নজর থেকে বাঁচা প্রায় অসম্ভব ব্যাপার। এদের শক্তি তীব্র, ভয়ঙ্কর। কিন্তু সমস্যা হলো এই জাদু শুধুমাত্র বিসম্যানকে আঘাত করবে না, বিসম্যানের সন্তান এমনকি তার ভবিষ্যৎ বংশধরদের উপরে এই অভিশাপ নেমে আসবে। এক কথায় হলো যার উপরে এই ব্ল্যাক ম্যাজিক করা হবে তার পুরো বংশধরদের ভয়ঙ্কর মৃত্যু হবে। জিনেরা তাদেরকে বলি হিসাবে নিয়ে যাবেই। কিন্তু সুজানা বলে তাতে তো সমস্যা নেই, কারণ বিসম্যানের তো কোনো সন্তান নেই। তাই বিসম্যান ছাড়া এই জাদুতে আর কেউ ক্ষতিগ্রস্ত হবে না।
তবে গায়ত্রী খালা শেষবারের মতো তাকে সতর্ক করে বলে, তাহলে আমি তোমাকে এই বিদ্যা শেখাবো, কিন্তু মনে রেখো এটা ব্যবহার করার সুযোগ মাত্র একবার প্রয়োগ করে দিলে এটা থামানোর আর কোনো উপায় থাকবে না। যদি মাঝপথে থামাতে চাও তাহলে সেই ধ্বংসাত্মক শক্তি উল্টো ফিরে এসে তোমাকেই আঘাত করবে। মানে সুজানা এই জাদু প্রয়োগ করার পর যদি এটাকে বন্ধ করতে চায় সেটা সম্ভব হবে না, তবে জাদু নিজের উপর ফিরিয়ে আনা সম্ভব হবে। কিন্তু এতে করে সুজান্নার মৃত্যু সুনিশ্চিত হবে, কিন্তু বিসমানের বংশধরদের আর ক্ষতি হবে না, তারা কেউ মারা যাবে না, কিন্তু সুজান্না মরে যাবে এটা শিওর। যাই হোক, খালার থেকে এই শয়তানি শক্তিটা অর্জন করছিল সুজান্না। এদিকে কেরানসেতান গ্রামে বিসম্যান খুব ভয়াবহ তাণ্ডব শুরু করেছে। একেবারে পাগলপাড়া হয়ে গেছে সুজান্নাকে খুঁজে না পেয়ে। বিসম্যান গ্রামের অসহায় মানুষদের বলে, আজ সন্ধ্যার আগে সুজান্নাকে যেভাবেই হোক খুঁজে বের করবে তোমরা। যদি না পারো তাহলে বিসমানের পাওয়া ঋণ পরিশোধ করতে হবে আজ রাতের মধ্যেই। তার মানে হলো এই গ্রামের প্রত্যেকটা মানুষই বিসমানের ট্র্যাপে ব্যাপকভাবে ঋণে জর্জরিত। গ্রামবাসীরা ভয়ে একেবারে নিশ্চুপ, কিন্তু গ্রামবাসীদের মধ্যে বসেছিল প্রমোজা। এতক্ষণ বিসম্যানদের কথা সবই শুনেছে গোপনে। এবার প্রমোজা বিসম্যানকে বলে, এই গ্রামের সবচেয়ে সাধারণ এবং অশিক্ষিত লোকটাও বুঝবে আপনার এই হুকুমের কোনো যুক্তি নেই। সুজান্না কোথায় না কোথায় পালিয়ে গেছে তাকে জানে। তাছাড়া গ্রামের মানুষেরা তাদের নিজেদের কাজ ফেলে সুজান্নাকে খুঁজতে বেদেশা হয়ে পড়ুক, এত সময় কারো নেই। সুজান্নাকে না ফেলে ঋণের বোঝা চাপিয়ে দিবেন, এটা আবার কোন ধরনের জুলুম। তবে কাউ বলে, সুজান্নার সাথে ঋণের সম্পর্ক থাকুক বা না থাকুক, ঋণ তো পরিশোধ করতেই হবে। প্রমোজা এবার গ্রামবাসীদের বলে, আপনারা কি ভেবে দেখেছেন এই ঋণের জন্য আসলে দায়ী কে? কেন আপনারা এত ভয়ঙ্কর ঋণে জর্জরিত হলেন? এবার প্রমোজা বিসম্যানের ভয়ঙ্কর গোপন সত্য সবাইকে ফাঁস করে দিচ্ছিল। তা হলো 5 বছর আগে বিসম্যান ইচ্ছা করেই এই গ্রামের ধান খেতে পঙ্গপাল ছড়িয়ে দিয়েছিল। কয়েকশো হেক্টর জমির ফসল একেবারে নষ্ট হয়ে যায়। আর ফসল নষ্ট হওয়ার পর কি হলো, বাঁচার জন্য গ্রামের মানুষ বাধ্য হয়ে বিসম্যানের কাছ থেকে ঋণ নিয়েছিল এবং সেই ঋণ পরিশোধ করতে গিয়ে নিজেদের জমি জমা বন্ধক রাখতে হলো। শেষ পর্যন্ত যে জমির মালিক তারা নিজেরাই ছিল, সেই জমিতেই আজ দিনমজুর করে কাজ করতে বাধ্য হয়েছেন আপনারা। এখানে তিমু নামের লোকটাও জানাই এই ছেলের প্রতিটা কথা সত্য। আমিও বিসম্যানের অত্যাচারে জর্জরিত মানুষদের মধ্যে একজন। প্রমোজা আবার বলে, এটাই হলো প্রকৃত জুলুম। আগে সম্পদ দিয়ে ক্ষমতা কেড়ে নাও, তারপর সেই ক্ষমতা ব্যবহার করে আরও সম্পদ লুটে নাও, আর সবসময় সবকিছুর মূল্য দিতে হয় নিরীহ মানুষদের। এভাবেই প্রমোজার কথায় গ্রামের মানুষের ভেতরে জমে থাকা ক্ষোভ যেন বিস্ফোরিত হয়ে উঠেছিল। তারা আর ভয় না পেয়ে বিসম্যানের লোকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। মুহূর্তের মধ্যে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়ে যায়। তুমুলভাবে মারামারির ঝড় বয়ে চলছে। উত্তাল এই জনতা ইট পাথর দিয়ে বিসম্যানের বাড়ি এবং তার লোকজনের উপর হামলা শুরু করেছিল। ভেঙে ফেলা হচ্ছে বিসম্যানের বাড়ি। এদিকে সুজান্নাও বিসম্যানের উপর সর্বশেষ এবং চূড়ান্ত মরণবান কালো জাদুর প্রয়োগ শুরু করেছিল। দেখা যায় নতুন সাজে সুজান্না তার তান্ত্রিক রূপ ধারণ করেছিল। সুজান্না সর্বপ্রথম তীব্র ভয়ানক কালো জাদুর শক্তি দিয়ে বিসম্যানের সব তাবিজ এবং প্রোটেকশন নষ্ট করে দিচ্ছিল। এদিকে বিসম্যান এখন পালিয়ে যাবে, তবে পালানোর আগে ক্যাশ ভর্তি টাকার সিন্দুক নিয়ে পালানোর চেষ্টা করেছিল বিসম্যান। দেখা যায় কাউ এবং বিসম্যান দুজনে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু গ্রামের মানুষজন বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। মারামারি, হাতাহাতি, শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। ঘরের চারিদিকে আগুন ছড়িয়ে পড়েছিল। তবে বিসম্যান যখনই টাকার সিন্দুক নিয়ে পালিয়ে যাচ্ছিল, এরই মধ্যে হঠাৎই জ্বলন্ত কাঠের খাম এসে কাউয়ের ঘাড়ের উপর পড়েছিল। কাউ তো অজ্ঞান হয়ে যায়। কিন্তু এই সুযোগে বহুদিনের প্রতিশোধ নিতে তিমু কিন্তু এক মুহূর্ত দেরি করেছিল না। এই কাউ কিন্তু তিমুর মেয়েকে ধর্ষণ করেছিল নাইট ক্লাবে। দেখা যায় বিরুদ্ধ তিমু এখানে কাউকে পিটিয়ে মেরে ফেলেছিল। তবে এত মারামারি, উত্তাল সংঘর্ষের মধ্যে বিসম্যান পালিয়ে যেতে সক্ষম হয়। সে তো গাড়িতে করে পালিয়ে যাচ্ছিল। তবে প্রমোজা কিন্তু এখানে বিসম্যানকে ধাওয়া করেছিল। বিসম্যানের গাড়ির পেছনে বাইকে করে যাচ্ছিল প্রমোজা। যেভাবে হোক ধরতে হবে বিসম্যানকে। অন্যদিকে সুজান্না এখনও তান্ত্রিক সাধনায় মগ্ন। সে গভীর ধ্যানে নিবিষ্ট হয়ে শয়তানের সাহায্য কামনা করছিল। সুজান্না একের পর এক মরণঘাতী মন্ত্র পড়ে বিসম্যানের উপর প্রিংসেদাপুর নামের জিনকে লেলিয়ে দিচ্ছে। আর এভাবে দেখা যায় বিসম্যানের গাড়ির সামনে হঠাৎ আগুনের ঝলসে যাওয়া বিভৎস ভয়ঙ্কর অবয়ব ঝুলে আছে। এই ভয়ঙ্কর সত্তাকে বিসম্যান ব্যতীত অন্য কেউ দেখতে পারছে না। মানে প্রমোজা কিন্তু পেছন থেকে দেখতে পারছিল না। শুধুমাত্র বিসম্যান এই অদ্ভুত দৃশ্য দেখে চরম ভয় পেয়ে গিয়েছিল। একেবারে আতঙ্কিত হয়ে পড়েছে। দেখা যায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের মধ্যে নেমে যায়। তাহলে অশুভ সত্তারা বিসম্যানকে ঘিরে ধরেছে। কিন্তু ভাগ্য যেন ভালো ছিল বিসম্যানের। গাড়িটা জঙ্গলের ভেতর নেমে গেল। গাড়িটা এখন পর্যন্ত ঠিকঠাকভাবে ছিল, মানে আবারও রাস্তায় উঠে গেছে। এখন সোজাভাবে যাচ্ছিল। বিসম্যান ভাবছে মনে হয় সে বেঁচে গেল।
কিন্তু এই বিষয়টা দূর থেকে সুজানা খুব ভালোভাবে বুঝতে পারছিল বিসম্যান এখনো মরেনি। এবার সুজান্না চূড়ান্তভাবে আঘাত করেছিল। তার কাছে সবচেয়ে শক্তিশালী একটি জিনকে পাঠিয়ে দেওয়া হয়। দেখা যায় বিসম্যানের গাড়ি এক পর্যায়ে রাস্তায় থাকা অন্য গাড়ির সাথে ধাক্কা লেগেছিল। ওই গাড়িতে ছিল কাঠের গড়ি। তবে এবারও বিসম্যান অল্পের জন্য বেঁচে গেল। মানে বিসম্যানের গাড়ি ধাক্কা লাগলেও সামনের গাড়িতে থাকা কাঠের গড়ি বিসম্যানের আশেপাশ দিয়ে চলে গেল। এই কাঠের গড়িগুলো বিসম্যানের ঘাড়ের ডান পাশ বাম পাশ দিয়ে চলে গেছে। কিন্তু অদ্ভুতভাবে বিসম্যান এখন পর্যন্ত অক্ষত আছে। পেছন পেছন আসা প্রমোজা দেখে বিসম্যানের এই অবস্থা। দেখা যায় প্রমোজা বিসম্যানকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু কাঠের মতো গাড়ি এমনভাবে গেঁথে গেছে কোনোভাবে বিসম্যানকে বের করা সম্ভব হচ্ছে না। দেখা যায় কি মনে করে যেন প্রমোজা কিছুটা পিছিয়ে গেলে হঠাৎ অসংখ্য আগুনের গোলা এসে বিসম্যানের গাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল। এই আগুনের গোলাগুলো সাধারণ কোনো কিছু না, এগুলো ছিল অভিশপ্ত ভয়ঙ্কর জিন, ব্ল্যাক ম্যাজিকের জিন। তার মানে সুজান্নার করা ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে জিনেরা এইভাবে বিসম্যানকে মেরে ফেলল, একেবারে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে ফেলেছিল। সুজান্নার বাবা জনাব ছাত্রীও কিন্তু একইভাবে আগুনে পুড়ে ঝলসে গিয়েছিল ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে, এবং সুজান্নাও কিন্তু তার বাবার প্রতিশোধ হিসেবে বিসম্যানকেও একইভাবে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলল। পরের দিন দেখা যায় সুজান্না তার বাবা মায়ের কবর জিয়ারত করতে গিয়েছিল। এখানে প্রমোজাও এসেছে, কিন্তু এখন সুজান্না নিজেকে শয়তানের দাস, নিজেকে পাপিষ্ঠ মনে করছিল। তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, আল্লাহর ভয়াবহ আযাব অপেক্ষা করছিল তার জন্য। কারণ সে তো কালো জাদু কুফরি করেছে সজ্ঞানে, তার তো ক্ষমা নেই। তবে এখানে প্রমোজা বলে, এই শয়তানি বিদ্যা পুরোপুরি ছেড়ে দাও, তুমি তওবা করো, এ বিষয়ে আমি তোমাকে সাহায্য করব। তাছাড়া প্রমোজার পরিচিত একজন সম্মানিত হুজুর আছেন, যিনি সুজানাকে তওবা করিয়ে এই ব্ল্যাক ম্যাজিকের জগৎ থেকে বের করে আনতে পারবে। কিন্তু সুজান্না এখানে তীব্র অনুশোচনা করে বলে, আমার মতো পাপী মানুষকে কি আল্লাহ ক্ষমা করবেন? প্রমোজা জানায়, আল্লাহ সবচেয়ে ক্ষমাশীল, শুধু তার উপর বিশ্বাস রাখো, শুধু তওবা করো। এরই মধ্যে দেখা যায় আলী এবং তার বন্ধু গুণ এসেছে প্রমোজার খোঁজে। আলী বলে, আজ জেলা প্রশাসনের একজন কর্মকর্তা এসেছিল অফিসে, তিনি তোমার জন্য একটা চিঠি দিয়ে গেছেন। এই চিঠি নাকি বিসম্যানের বাড়ি থেকে পাওয়া গেছে। দেখা যায় প্রমোজা চিঠি খুলে পড়তে শুরু করেছিল। পাশে দাঁড়িয়ে আছে সুজান্না। তবে এই চিঠির ভেতরের কথাগুলো পড়ে প্রমোজা একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। পাশ থেকে কিন্তু সুজান্না দেখছিল এই চিঠিতে লেখা কথাগুলো। প্রমোজা জানতে পারে বিসম্যানই তার আসল বাবা। হ্যাঁ, বিসম্যান প্রমোজার বাবা। একদা এই চিঠিতে বিসম্যান লিখেছিল, জীবনে প্রথমবার সত্যিকারের সুখ কি সেটা বুঝলাম যখন জানতে পারলাম আমার একটা ছেলে আছে, প্রমোজা, যে কিনা সৎ নিষ্ঠাবান। তুমি তোমার বাবার মতো নাও, তুমি অনেক ভালো মানুষ। তুমি চাইলে আমার মতো বাবাকে নিয়ে ধিক্কার ঘৃণা করতে পারো, তোমার হক রয়েছে। কিন্তু আমি গর্ব করি তোমার মতো একজন সৎ ছেলে আমার আছে। এই চরম গোপন সত্য জেনে প্রমোজা এখানে বাকরুদ্ধ হয়ে যায়, একেবারে হতবম্ব দিশেহারা হয়ে যায়। মানে কি বলবে না করবে কিছু বুঝতে পারছিল না প্রমোজা। কিন্তু এখানে এই মুভির সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। এই চিঠিতে থাকা কথাগুলো থেকে সুজানা তো ভালোভাবে বুঝে গেছে বিসম্যানের ছেলে প্রমোজা। তাহলে তো অবশ্যই প্রমোজা বিসম্যানের বংশধর, তারই ছেলে। তবে সুজানা তো জানত ভয়াবহ প্রিন্স সেদাপুর ব্ল্যাক ম্যাজিক শুধু বিসম্যানের মৃত্যু পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। যেহেতু প্রমোজা বিসম্যানের রক্তের সন্তান, তারই বংশধর, মানে এখন মরণবান কালো জাদু প্রমোজাকে ধ্বংস করে ফেলবে, তার উপর যে পড়বে এই আঘাত। খুব ভয়ঙ্কর মানসিক চিন্তার মধ্যে পড়ে যায় সুজানা। এখন যদি তার অতি প্রিয় প্রমোজাকে বাঁচাতে হয়, তাহলে এই মরণঘাতী ব্ল্যাক ম্যাজিক তো ফিরিয়ে আনতে হবেই। আবার খালাতো বলেছিল, এই জাদু ফেরত আনলে পরোপকারী অর্থাৎ সুজান্নার মৃত্যু হবে, এটা সুনিশ্চিত। এই রাতে দেখা যায় প্রমোজা সুজান্নার বাড়িতে এসেছিল। আসলে প্রমোজা এখানে এসেছে সুজান্নাকে বিয়ের প্রস্তাব দিতে। মানে সুজান্না কি প্রমোজাকে বিয়ে করতে রাজি কিনা। প্রমোজা দেখে ঘরের দরজা যেন খোলা, এজন্য প্রমোজা তো সোজা ঘরের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু ঘরে ঢুকে প্রমোজা বুঝতে পারে সুজান্না এই রুমের মধ্যে যন্ত্রণায় কাতরাচ্ছিল। মনে হচ্ছিল সুজান্নার জন্য কি হয়েছে বা অসুস্থ হয়ে পড়েছে কিনা। তবে দেখা যায় সুজান্নার অবস্থা ভালো না, গালমুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। তবে রুমের বাইরে থেকে প্রমোজা বলছিল, কি হয়েছে তোমার, কাতরাচ্ছ কেন? ভেতর থেকে সুজান্না বলছে, আমাকে আমার পাপের শাস্তি ভোগ করতে দাও। আমি যে কুফরি কালো জাদু চর্চা করেছিলাম, এটা শুধুমাত্র তোমার বাবা বিসম্যানের জন্য ছিল না। এই জাদু ছিল খুবই ভয়ঙ্কর। এই জাদুতে বিসম্যান এবং তার সন্তান এবং তার ভবিষ্যৎ বংশধরদের সবাই ধ্বংস হবে। মানে জাদুতে আক্রান্ত বিসম্যানের বংশধরের কেউ বাঁচবে না। এখানে সুজান্না বলে, প্রমোজা তুমি ভয় পেও না, এই শয়তানি কালো জাদুটাও না আমি ফিরিয়ে নিয়েছি নিজের উপর। এখন তার ভয়াবহ আঘাত শুধু আমার উপরেই আসবে, আমি মারা যাব কিন্তু তোমার কিছু হবে না। এই কথা শুনে প্রমোজা তো কান্নায় ভেঙে পড়ে।
প্রমোজা একেবারে দিশেহারা হয়ে বলে, নিশ্চয়ই অন্য কোনো উপায় তো আছে, তোমাকে সুস্থ করেই তুলবো, দরজাটা খোলো। তাছাড়া তুমি তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, সবকিছু আবার বদলেও যেতে পারে। সুজান্না বলে, এত সহজ নয়, আমি অনেক দূরে চলে গেছি, এমন এক অন্ধকার পথে হেঁটেছি যেখানে শুধু শিরক, পাপ আর ধ্বংস ছাড়া আর কিছুই নেই। দেখা যায় প্রমোজা শেষ পর্যন্ত সুজান্নাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তার আসলে কোনো উপায় নেই, জেনেরা সুজান্নাকে বলি করবেই। এরই এক পর্যায়ে সুজান্নার ঘরের ভেতর থেকে বিকট ভয়ঙ্কর গর্জন শুনতে পেল প্রমোজা। সুজান্নার ভয়ঙ্কর আর্তনাদ শোনা যাচ্ছিল, তবে প্রমোজা তো দরজা ভেঙে ভেতরে ঢুকেই দেখে সুজান্না ভয়াবহ অবস্থায় নিথর হয়ে পড়ে আছে। কোনো ক্ষিপ্র ভয়ঙ্কর সত্তায় সুজান্নার পেট চিরে কলিজা বের করে নিয়ে গেছে। একেবারে চোখে দেখার মতো নয় এই দৃশ্য। সুজান্না মারা গেল। এখানে হতাশ হয়ে না পাওয়ার ব্যাকুলতায় প্রমোজা বাকরুদ্ধ হয়ে পড়েছিল। খুবই দুঃখজনক ঘটনা আসলে। এভাবে কয়েকদিন কেটে যায়। একদা সকালে গ্রামের সবার সামনে প্রমোজা নিজের পরিচয় প্রকাশ করেছিল। প্রমোজা বলে, আমি তো বিসমানের ছেলে, তাই তার রেখে যাওয়া সমস্ত সম্পত্তির উত্তরাধিকার আমি। কিন্তু এই সম্পদ অন্যায়, অত্যাচার আর মানুষের হক মেরে অর্জন করা, তাই আমি সবকিছু প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিচ্ছি। আজ থেকে আপনাদের কারো কোনো ঋণ নেই, সব রকম ঋণ সম্পূর্ণ মাপ। প্রমোজার এই উদারতায় গ্রামের মানুষের মনে আনন্দের ঢল নেমেছিল। তবে শুধু তাই নয়, বিসমান যেসব কৃষকের জমি জোর করে দখল করেছিল সেগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এরপর কয়েক মাস পরে দেখা যায় গ্রামের জন্য একজন সৎ, প্রাপ্তবয়স্ক এবং যোগ্য প্রধান নির্বাচিত হয়। তাহলে কেরানচেতান গ্রামে আবারও শান্তি ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়। মুভির একেবারে শেষে দেখা যায় প্রমোজা সুজান্নার কবর জিয়ারত করতে গিয়েছিল। সুজান্নাকে তার বাবা মার পাশে দাফন করা হয়েছিল। কবরের পাশে বসে সুজান্নাকে স্মরণ করছিল প্রমোজা। তবে এ সময় দেখা যায় সুজান্নার মতো একটি অবয়ব দাঁড়িয়ে আছে। হতে পারে এটা সুজান্নার আত্মা। সুজান্না যেন অদৃশ্যভাবে প্রমোজার এই ব্যাকুলতা দেখছিল। তাহলে মা বাবার হত্যা এবং আত্মসম্মান টিকিয়ে রাখার জন্য সুজান্না ব্ল্যাক ম্যাজিক শিখেছিল, প্রয়োগ করেছিল অত্যাচারী জুলুমকারীদের উপর। কিন্তু যতই এটা প্রতিশোধের উদ্দেশ্যে করা হোক, ব্ল্যাক ম্যাজিক মানেই ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক মানেই খারাপ, কুফরি, আল্লাহর দয়া থেকে বিচ্ছিন্ন হওয়া। আর এর জন্যই কোনো না কোনোভাবে সুজান্না ভয়ঙ্কর পরিণতি ভোগ করেই মারা গেল। তার পাপের শাস্তি সে পেয়েই গেল। এই মুভির ঘটনা এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই সাসপেন্স টুইস্টে ভরা, চাইলেও ভিডিও ছোট করতে পারিনি আমি। আর এর জন্য খুব কষ্ট হলেও বুঝিয়ে গুছিয়ে আপনাকে ব্যাখ্যা করে শোনাতে চেষ্টা করেছি। তা কেমন লেগেছে ভিডিওটা জানিয়ে দিন কমেন্টে। ভালো লাগলে শেয়ার করতে পারেন। এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।